কোষ ও এর গঠন। তাহলে দেখো তার মানে হচ্ছে এটার ইংরেজি বাংলাটা হচ্ছে সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার, সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার, তার মানে হচ্ছে স্ট্রাকচার, সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার, সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার। তাহলে হচ্ছে আমাদের কোষ এবং এটার গঠন, এটা হচ্ছে আমাদের সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার। তাহলে খেয়াল করো আমাদের প্রথম কথা হচ্ছে কোষ। এই চ্যাপ্টারে যা আছে তার ছোট 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 কথাবার্তা তোমরা এসএসসির বইয়ে পড়ে আসছো। তোমাদের এসএসসির বায়োলজি বই ছিল এটা, আমি লাস্ট ইয়ার নটরডেম ভর্তি পরীক্ষার জন্য এটা কিছুটা পড়িয়েছিলাম। তো আমাদের হচ্ছে যে এই হচ্ছে আমাদের বিষয়, এই হচ্ছে আমাদের বিষয়। সো এটা হচ্ছে আমাদের এসএসসির বায়োলজি বই। এখানের প্রথম অধ্যায়টাও আমাদের কিন্তু কোষ নিয়েই ছিল না, জীবন পাঠ নামে একটা অধ্যায় ছিল। জীবন পাঠের পর আমাদের নেক্সট যে অধ্যায়টা ছিল সেটা ছিল আমাদের কোষ নিয়ে একটা অধ্যায় ছিল, জীবকোষ এবং টিস্যু। এই জীবকোষ অধ্যায়ের শুরুতে তোমরা হচ্ছে বিভিন্ন অঙ্গাণু সম্পর্কে জেনেছো এবং কোষ সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করেছো। এখন এই কোষ সম্পর্কে আমরা আরো ইন্ডিভিজুয়ালি জানবো। দেখো তোমাদের সামনে আমার যে বোর্ডটা আছে, এই বোর্ডটার মধ্যে এরকম বক্স বক্স করা আছে, তাই না? বক্স বক্স আমার বোর্ড। এই বক্সের মধ্যেও কিন্তু আরো ছোট 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 নানা ভাগ আছে। তাইলে আমাদের এই কোষটা যে আছে, কোষটাও আমাদের বক্স শেপ হইতে পারে, গোলাকার হইতে পারে, স্টার শেপ হইতে পারে, নানা ধরনের আকৃতিতে আমাদের কোষ হতে পারে। সো এই যে আমাদের কোষ আছে, এই কোষের কনসেপ্টটা কোথা থেকে আসলো বা কোষ কথাটাই কোথা থেকে আসলো? দেখো আমাদের বিজ্ঞানীরা সবসময় ছুটছে হচ্ছে অজানার পেছনে। যা জানে না তা জানার জন্য বিজ্ঞানীরা, অনেক বিজ্ঞানী আছে নিজের জীবনও দিয়ে দিছে। তো একজন বিজ্ঞানী ছিল, তার নাম হচ্ছে হুক সাহেব, হুক, তার নাম ছিল হুক। এবং বিদেশিদের ক্ষেত্রে বা ইংরেজদের ক্ষেত্রে একটা কমন নামের গ্রুপ দেখবা যে তাদের নামের মধ্যে রবার্ট কথাটা খুব বেশি থাকে, রবার্ট, রবার্ট টার্মটা খুব বেশি থাকে। সো একজন বিজ্ঞানী ছিলেন যার নাম ছিলেন রবার্ট হুক, একজন বিজ্ঞানী ছিলেন তার নাম হচ্ছে রবার্ট হুক। তাই সে ছিল বিজ্ঞানী, সে ঢাকা ইউনিভার্সিটি থেকে তোমার বায়োলজি নিয়ে পড়ালেখা করছে, ধরো পড়ালেখা করছে, বা ইউকে তো তার ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল না, ইউকের একটা কলেজ থেকে, ভার্সিটি থেকে সে হচ্ছে যে বায়োলজি নিয়ে পড়ালেখা করে বেরোইছে। হওয়ার পর এখন হচ্ছে যে সে জব খুঁজে পাচ্ছে না, জব খুঁজে পাচ্ছে না, সে সায়েন্সের সাথে থাকতে চাচ্ছিল। তখন রবার্ট হুককে একটা প্রস্তাব দেওয়া হয় যে আমাদের রয়্যাল কলেজ, রয়্যাল কলেজ, ইংল্যান্ডের যে কলেজগুলো আছে তাদের মধ্যে রয়্যাল একটা নাম লাগায় রাখছে ওরা নিজেদের রাজকীয়ভাবে, রয়্যাল কলেজ, রয়্যাল মেডিকেল, রয়্যাল এই, রয়্যাল সেই। তো হচ্ছে যে সে আমাদের কাজ করতো রয়্যাল সোসাইটি অফ লন্ডনে। সে একটা জব পাইলো, যে তোমরা তোমাদের সায়েন্স ল্যাবে দেখবা মামা আছে প্রকার, তাদের বলে এই মামা আমাকে এটা দেন, এই মামা আমাকে দেন, এবং দেখবা টিচারের থেকে ওই মামার ভাব বেশি। সায়েন্স ল্যাবে যখন যাবা তোমাদের বিভিন্ন বায়োলজি ল্যাব, ফিজিক্স ল্যাব, ম্যাথ ল্যাব হবে, তো ওইখানে একজন মামা থাকে। ওই মামার কাজটা কি আমরা মামা বলে রাখি, বাট সে আসলে হচ্ছে যে মামা না, সে হচ্ছে যে বাংলাদেশে তো যারে তারে মামা হিসাবে রাখে, বিদেশে যে মামাটাকে রাখে ওই মামার মতো যে সেও হচ্ছে যে আমাদের খুব স্কিল্ড পারসন হয়। সো রবার্ট হুককে রয়্যাল সোসাইটি অফ লন্ডনে যন্ত্রপাতির নিরীক্ষক বা যন্ত্রপাতির রক্ষক হিসেবে তাকে নিযুক্ত করা হয়। তাইলে এই যে রবার্ট হুক আছে, তিনি 1665 সালে হচ্ছে যে তিনি এই রয়্যাল সোসাইটি অফ লন্ডন, রয়্যাল সোসাইটি অফ লন্ডন এর, এই রয়্যাল সোসাইটি অফ লন্ডন, এই রয়্যাল সোসাইটি অফ লন্ডন নাম শুনলে মনে হবে যে এটা মনে হচ্ছে রাজপরিবারদের একটা সমাবেশ, না। এই রয়্যাল সোসাইটি অফ লন্ডন ইনস্টিটিউট যেটা ছিল, সায়েন্স ইনস্টিটিউট, এখানে মূলত বিজ্ঞান নিয়ে কাজ করা হইতো। রয়্যাল সোসাইটি অফ লন্ডনের সে যন্ত্রপাতির রক্ষক হিসেবে নিযুক্ত হয়, যে হচ্ছে যন্ত্রপাতিগুলাকে রক্ষা করবে, যন্ত্রপাতির রক্ষক হিসেবে নিযুক্ত হয়, যন্ত্রপাতির রক্ষক হিসেবে নিযুক্ত হয়, যন্ত্রপাতির রক্ষক হিসেবে নিযুক্ত হয়, যন্ত্রপাতির রক্ষক হিসেবে হচ্ছে আমাদের নিযুক্ত হয়, যন্ত্রপাতির রক্ষক হিসেবে এরা হচ্ছে কি হয়, এরা আমাদের নিযুক্ত হয় যন্ত্রপাতির রক্ষক হিসেবে। এখন হচ্ছে তাকে হচ্ছে সবাই বলতো এই হুকমামা এদিকে আসো, এই হুকমামা এটা করো, এই হুকমামা ওইটা করো। তো এইসব বললে তো গায়ে লাগে না, তুমি হচ্ছে যে পড়ালেখা করে বাইরে এখন তোমার মামা মামা করে সবাই ডাকতেছে, এটা একটা গায়ে লাগার মতো ঘটনা। তোমার যদি হচ্ছে যে কেউ এখন হচ্ছে রাস্তাঘাটে তোমাকে ডাক দেয় এই মামা এই ভাড়াটা নিয়ে যান, তো তোমার খারাপ লাগবে না যে আরে আমি তো কলেজে পড়ি, আমার মামা করে ডাক দিতেছে, বা এই আন্টি এটা দেন, তো খারাপ লাগবে না? সো এই যে আমাদের খারাপ লাগা, এই খারাপ লাগাটাকে থেকে রবার্ট হুকেরও খারাপ লাগছিল। সো রবার্ট
রবার্ট হুক চিন্তা করলো যে আমি পড়ালেখা করে বাইরেছি, ওরা কি ছাতার মাথা বিজ্ঞানী হয়েছে, ওরা এত ভাব নিতেছে আমার সাথে। রবার্ট হুক চিন্তা করলো সামনে একটা সায়েন্টিফিক সেমিনার আছে, সেই সায়েন্টিফিক সেমিনারে দেখাই দিব আমি কে, সায়েন্টিফিক সেমিনারে দেখাই দিব আমি কে। সো এই চিন্তা ভাবনা থেকে রবার্ট হুক, একটা মিনিট, তো রবার্ট হুক চিন্তা করলো সামনে একটা সায়েন্টিফিক সেমিনার আছে, সেই সায়েন্টিফিক সেমিনারে সে কোনো কিছু একটা আবিষ্কার করে দেখায় দিবে, কারণ তখন চলতেছে আবিষ্কারের যুগ, যে যা আবিষ্কার করতে পারতো সে বিজ্ঞানী হয়ে যেত। তো চিন্তা করলো এই সুযোগ, এক কাজ করি, আমি কোনো কিছু একটা আবিষ্কারের চিন্তা করি। তো সে ছিল যন্ত্রপাতির রক্ষক, যন্ত্রপাতির সব ডিটেলস তার কাছে ছিল, সে কাজ করতে করতে যন্ত্রপাতি নিয়ে জেনেও গেছে। মাইক্রোস্কোপ নামে তখন একটা নতুন নতুন যন্ত্র আবিষ্কার হয়েছে, এই যন্ত্রটা রয়্যাল সোসাইটি অফ লন্ডনেই ছিল, আশেপাশে ছিল না। সে চিন্তা করলো কি করা যায়, এখন তার হাতে আছে একটা মাইক্রোস্কোপ, সেই মাইক্রোস্কোপ দিয়ে বিভিন্ন জিনিস দেখা শুরু করলো। দেখা শুরু করে সে দেখলো যে যাই সে দেখতেছে তার মধ্যে একটু ভালোভাবে জুম করলে কিছু খোপ 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 জিনিস দেখা যায়। এরকম খোপ খোপ জিনিস সে দেখছিল হচ্ছে কোথায়, খোপ খোপ জিনিস সে দেখছিল হচ্ছে কয়েদিখানায় বা প্রিজনে। সেরকম খোপ খোপ জিনিস দেখছিল যে প্রিজনে এক একটা আসামিকে এরকম খোপ খোপ কুঠির মধ্যে রাখে, সেগুলোর নাম তখন বলা হইতো প্রিজন সেল। তখন সেগুলোকে কি বলা হইতো, প্রিজন সেল বলা হইতো, যে প্রিজন কক্ষ। তো ঠিক তেমনি এরকম কক্ষ কক্ষের মতো গোল 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 বা হচ্ছে বক্স 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 জিনিসপত্র তিনি দেখতে পায়। দেখতে পেয়ে তিনি বললেন যে হচ্ছে যে তাইলে এটাই হচ্ছে আমাদের সেল, এটাই কি, এটাই হচ্ছে সেল। তাইলে উদ্ভিদের মধ্যে বা প্রাণীর মধ্যে যে কোনো জীবদেহে এই কোষটা উপস্থিত। সো এবং এগুলার তিনি কিছু ইমেজ তুললেন, ইমেজ তুলে বা ইমেজ ড্র করছে। তখন তো আসলে ক্যামেরায় তোলার বিষয় ছিল না, ড্র করতো তখন সবকিছু, যা কল্পনায় আসতো সেটা আঁকতো। একে পরবর্তীতে রয়্যাল সোসাইটির যে মিটিং ছিল, সেই মিটিংয়ে সব বিজ্ঞানীরা মিটিং করতেছে, ওরেও রাখছে যে যন্ত্রপাতি নিরীক্ষক, যন্ত্রপাতি যখন যা লাগায় আগায় দিতে যেন পারে। তখন হচ্ছে যে রবার্ট হুক বললেন যে আই হ্যাভ সামথিং টু সে, এবং সে তার এই আবিষ্কার নিয়ে বলল, এবং সে হচ্ছে রাতারাতি একজন বিজ্ঞানী হয়ে গেল। এবং মামা থেকে তিনি তখন বিজ্ঞানী হিসেবে বা হচ্ছে স্যার, নাইটহুড এরকম উপাধি সে পেয়ে যায়। সো এই যে রবার্ট হুক আমাদের হচ্ছে যে যন্ত্রপাতি নিরীক্ষক হিসেবে নিযুক্ত হইলো, হয়ে কিন্তু সে হতাশ হয়ে যায় নাই। সেই জায়গা থেকে সেই সিচুয়েশন থেকে সে কিন্তু একটা আউটকাম বের করতে পারছে। তো আমাদের লাইফে হচ্ছে আমাদের এরকম সিচুয়েশন আসতে পারে, যে সিচুয়েশনে মাথায় রাখবা যে তুমি যেটার জন্য প্রাপ্য, সেই প্রাপ্য সম্মান হয়তো তুমি পাচ্ছ না, কিন্তু তোমার কিন্তু এখনো অনেক কিছু করার আছে। সো তিনি হচ্ছে চিন্তা করলেন যে আমাদের এই রবার্ট হুক বিজ্ঞানীদের সামনে কিছু উপস্থাপন করার জন্য অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে কাঠের ছিপি দেখেন। তো হচ্ছে রবার্ট হুক দেখা যায় আণুবীক্ষণিক যন্ত্রে তিনি হচ্ছে কাঠের ছিপি দেখে। আণুবীক্ষণিক যন্ত্রে কাঠের ছিপি পর্যবেক্ষণ করতে গিয়ে তিনি কি দেখতে পায়, কাঠের ছিপি ছিল, সেই ছিপি পর্যবেক্ষণ করে। বললাম না, যা পাইছে আণুবীক্ষণ যন্ত্রে সেটাই দেখা শুরু করছে, পর্যবেক্ষণ করে। এবং পর্যবেক্ষণ করতে গিয়ে তিনি হচ্ছে ছিপির মধ্যে ছোট 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 বক্স বা কুঠুরি পায়। পর্যবেক্ষণ করে ছোট ছোট বক্স বা কুঠুরি পায়, ছোট ছোট বক্স বা কুঠুরি পায়, ছোট ছোট বক্স বা কুঠুরি পায়, ছোট ছোট বক্স বা হচ্ছে কুঠুরি পায়, ছোট ছোট বক্স বা কুঠুরি পায়। এদের নাম কি দেয়, এদের নাম দেয় হচ্ছে তিনি সেল বা প্রকোষ্ঠ, এদের নাম দেয় তিনি হচ্ছে সেল বা প্রকোষ্ঠ। আচ্ছা, বায়োলজিতে আমাদের বিভিন্ন নাম শুনে না মনে হবে ও মোর খোদা আমি কই আয় পড়লাম, এই নামটা আমি জীবনেও শুনি নাই। কারণ হচ্ছে বায়োলজি হচ্ছে আমাদের একটা রাজকীয় সাবজেক্ট। কেন রাজকীয় সাবজেক্ট? বায়োলজির শব্দগুলো সব ল্যাটিন শব্দ থেকে আসছে। কোনো শব্দই তুমি দেখবা না আমাদের হচ্ছে যে আশেপাশে সাবকন্টিনেন্ট থেকে আসছে, সবই হচ্ছে ল্যাটিন অথবা হচ্ছে আমাদের গ্রিক শব্দ থেকে আসছে। সেল বা প্রকোষ্ঠ এই ওয়ার্ডটাও আমাদের ল্যাটিন সেলুলা শব্দ থেকে আসছে। ল্যাটিন সেলুলা অর্থ হচ্ছে আমাদের ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠুরি। তাহলে হচ্ছে আমাদের এই সেল বা প্রকোষ্ঠ টার্মটা আসছে হচ্ছে সেলুলা নামক ল্যাটিন শব্দ থেকে। সেলুলা এটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড, এই সেলুলা এটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড। এই ল্যাটিন ওয়ার্ড থেকে আমাদের হচ্ছে এই সেল শব্দটা আসে, ল্যাটিন ওয়ার্ড থেকে সেল শব্দটা আসে। সেলুলা অর্থ হচ্ছে আমাদের কি, সেলুলা অর্থ হচ্ছে আমাদের এই ছোট প্রকোষ্ঠ, সেলুলা অর্থ হচ্ছে আমাদের ছোট প্রকোষ্ঠ, সেলুলা অর্থ হচ্ছে আমাদের ছোট প্রকোষ্ঠ। সেলুলা অর্থ কি, সেলুলা অর্থ হচ্ছে আমাদের ছোট প্রকোষ্ঠ, সেলুলা অর্থ হচ্ছে ছোট প্রকোষ্ঠ। সেখান থেকে আমাদের সেল শব্দটা আসছে। এবং তিনি তার আবিষ্কার এবং তার যত কথাবার্তা, তার পুরো হিস্ট্রিটা তিনি হচ্ছে মাইক্রোগ্রাফিয়া
গ্রন্থে প্রকাশ করেন। এই রবার্ট হুক তার হচ্ছে পর্যবেক্ষণ, আমাদের রবার্ট হুক কি করছে, তার পর্যবেক্ষণটা, রবার্ট হুকের পর্যবেক্ষণ একটা গ্রন্থে লিখে রেখে যায় তিনি। সেই গ্রন্থের নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। পর্যবেক্ষণ তিনি হচ্ছে মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে লিখে রেখে যায়, মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে লিখে রেখে যায়, মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে লেখে, মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে লেখে। তাহলে খেয়াল করে দেখো, আমরা তাহলে জানতে পারলাম যে আমাদের রবার্ট হুক নামে একজন বিজ্ঞানী রয়েছে। সেই বিজ্ঞানী 1665 সালে রয়্যাল সোসাইটি অফ লন্ডনে যন্ত্রপাতির রক্ষক হিসেবে নিযুক্ত হয়, কিন্তু সেই রক্ষকই হয়ে গেছিল ভক্ষক। সে কি করলো, সে হচ্ছে অনুবীক্ষণ যন্ত্রে কাঠের ছিপি পর্যবেক্ষণ করে ছোট ছোট বক্স দেখতে পায়, যেগুলো তাকে জেলখানার কয়েদিদের ছোট ছোট প্রিজন সেলের মতো লেগেছে, এবং সেখান থেকে ছোট ছোট বক্স বা কুঠুরিগুলার নাম দিয়েছে সেল বা প্রকোষ্ঠ। এটা ল্যাটিন সেলুলার শব্দ থেকে আসছে। এবং রবার্ট হুক যা আবিষ্কার করেছে সেই আবিষ্কারটা তিনি হচ্ছে মাইক্রোগ্রাফিয়া গ্রন্থিকোষে লিখে রেখে যায়। মাইক্রোগ্রাফিয়া যে গ্রন্থি আছে সেই মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে তিনি হচ্ছে লিখে রেখে যায়। এখন হচ্ছে এই হচ্ছে আমাদের সেল নিয়ে আমাদের ইনিশিয়াল কথা। তাহলে এতটুকু কথা আমাদের জানতে হবে যে সেল জিনিসটা আসলে কে আবিষ্কার করেছে এবং কিভাবে আবিষ্কার করেছে, তার পর্যবেক্ষণ কোন গ্রন্থে লিখে রাখা গেছে। এগুলো কি ভাইয়া সিকিউতে আসবে না, এগুলো সিকিউর জন্য না, এগুলো এমসিকিউর জিনিসের জন্য। আমরা পুরা বইটাই সুন্দর করে পড়বো, পুরা বই পড়ার মধ্যে আমাদের সিকিউ চলে আসবে। যখন সিকিউ টপিক আসবে আমি বলে দিব যে এই জিনিসটা সিকিউর জন্য পড়ো। যখন এমসিকিউ টপিক তো আর নর্মালি ইন জেনারেল যা পড়াচ্ছি মনে রাখবো যে এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এখন আসো যে আমরা হচ্ছে সামনের দিকে যাই। ছোটবেলা থেকে আমরা বলে আসছি যে দেহের গঠনগত ও কার্যগত একক হচ্ছে কোষ, জীবের গঠনগত ও কার্যগত একক হচ্ছে কোষ। এই যে কোষ হলো জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক, এই কথাটা কে বলছে? কোষ হলো জীবের, কোষ হলো জীবের গঠনগত, কোষ হলো আমাদের যে জীব আছে সেই জীবের মৌলিক গঠনগত ও মৌলিক গঠনগত ও কার্যগত মৌলিক গঠনগত ও কার্যগত একক সো হচ্ছে আমাদের গঠনগত ও কার্যগত একক। এটা বলছে বিজ্ঞানী ডি রবার্টিস। এটা বলছে কে? এটা বলছে বিজ্ঞানী ডি রবার্টিস। এটা কে বলছে? এটা বলছে বিজ্ঞানী ডি রবার্টিস, এই কথাটা বলছে। এখন এই নামটা আমরা মনে রাখবো কেন না? মনে রাখবো সম্মানার্থে, যে এই বিজ্ঞানী আমাদের যে কথাটা আমরা বারবার ইউজ করি যে জীবের মৌলিক গঠনগত কার্যগত এককে ডি রবার্টিস, এই নামটা আমরা মনে রাখবো। আরো অনেক কথা তোমার বইয়ে আছে, তোমার বই জুড়ে কথার কোনো শেষ নাই, মানে যত জানতে চাও জানার কোনো শেষ নাই। বাট ভাইয়া ক্লাসে যতটুকু বলে দিচ্ছে এতটুকু হচ্ছে ভেরি 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 অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট, এবং এতটুকুই তোমাকে কভার করে ফেলবে। সো আমার ক্লাসের বাইরেও বইয়ের মধ্যে যে আরো ছোট 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 বড় নানা কথাবার্তা আছে সেগুলো তুমি যদি নাও দেখো তাও কিন্তু হয়ে যাবে, তাও কিন্তু হচ্ছে খুব বড় সমস্যা আমাদের হবে না। আচ্ছা, এখন আমাদের কোষ কিভাবে সৃষ্টি হয়েছে এটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে অনেক ধরনের ডিবেট আছে যে একটা কোষ কিভাবে তৈরি হয়েছে। কারণ হচ্ছে কোষ এত কথা হচ্ছে, কোষ কিভাবে তৈরি হয়েছে। পুরো পৃথিবীতে আমাদের হচ্ছে প্রথমে যে জীবগুলো আসছিল বা প্রথমে এই পুরো পৃথিবীর সৃষ্টি নিয়েই তো বিজ্ঞানীদের অনেক রহস্য আছে, অনেক কথা আছে। আমরা যারা মুসলমান আমরা তো হচ্ছে বিশ্বাস করি যে আল্লাহ তাআলা হচ্ছে যে আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লামকে তৈরি করেছিলেন পৃথিবীতে জান্নাতে, তারপর হচ্ছে যে তাদের একটা ভুলের কারণে তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেয় শাস্তি স্বরূপ। সো এভাবে পৃথিবীতে হচ্ছে যে জীব এসেছে, কিন্তু আল্লাহ তাআলা কি আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লামকে একটা বিরান ভূমিতে পাঠিয়ে দিয়েছে? না, আল্লাহ তাআলা আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লামকে পৃথিবীতে পাঠানোর আগে এই পুরো পৃথিবীটাকে ধীরে 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 উপযুক্ত করে তুলেছে যেন আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম এসে থাকতে পারে এই পুরো পৃথিবীতে। সো এই উপযুক্ত করতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা মানুষের জন্য প্রয়োজনীয় আরো বিভিন্ন জিনিস তৈরি করেছে, সুবহানাল্লাহ। এবং এখানে আমাদের হচ্ছে যে অনেক উদ্ভিদ আছে, অনেক জীব আছে, অনেক প্রাণী আছে, এবং আল্লাহ কিন্তু খুবই লজিক্যাল, আল্লাহ খুবই সাইন্টিফিক একজন আমাদের স্রষ্টা। সো আল্লাহ কিন্তু এই যে জানতো যে বিজ্ঞানীরা এগুলো নিয়ে গুতাগুতি করবে, সো বিজ্ঞানের নানা ব্যাখ্যাও কিন্তু আল্লাহ তাআলা হচ্ছে যে দিয়ে রেখেছে সবকিছু। সো এই যে আমাদের জীবের যে সৃষ্টি হয়েছে, এই জীবের সৃষ্টিটাও কিন্তু ধাপে 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 আমাদের এই জীবের সৃষ্টিটা হয়েছে। সো আমাদের কোষটা কিভাবে গঠিত হইলো, এই কোষ গঠনের একটা হাইপোথিসিস আছে। দেখো, হাইপোথিসিস মানে হচ্ছে কি, হাইপোথিসিসের বাংলা হচ্ছে অনুকল্প, যেটা অনুমান নির্ভর, একটা কল্পনা নির্ভর একটা তথ্য, সেটাকে হাইপোথিসিস বলা হয়। সো কোষ গঠনের জন্য একটা হাইপোথিসিস আছে, এটাকে বলা হয় আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। এটাকে কি বলা হয়? আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। ঠিক আছে।
তাহলে আমাদের হচ্ছে একটা এই কোষ সৃষ্টির একটা হাইপোথিসিস হচ্ছে কি, কোষ সৃষ্টির একটা হাইপোথিসিস, কোষ সৃষ্টির হাইপোথিসিস, কোষ সৃষ্টির হাইপোথিসিস, হাইপোথিসিস, হাইপোথিসিসকে কি বলি? হাইপোথিসিস হচ্ছে আমাদের আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। কোষ সৃষ্টির হাইপোথিসিস হচ্ছে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস, আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস, আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস, আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। ওকে, এই যে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিসটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের কোষ সৃষ্টির একটা হাইপোথিসিস। এখন এখানে আমাদের কিভাবে হয়েছে, বিজ্ঞানীরা কোন কোন বিষয়গুলোকে অ্যাড্রেস করতেছে, যে আমাদের কি কি বিষয়, তাহলে হচ্ছে বিষয়টি দাঁড়ায়, তাহলে কি কি বিষয়টি আমাদের দাঁড়াচ্ছে? এক নম্বর হচ্ছে যে আমাদের এই প্রথম কোষটা আমাদের জড় উপাদান থেকে তৈরি হয়েছে, আমাদের প্রথম কোষ জড় উপাদান থেকে সৃষ্টি হয়েছে। কারণ আমাদের একদম প্রথম কোষ, ধরো তুমি হচ্ছে যে টাকা তৈরি করবা বা টাকা ইনকাম করতে চাও, সো টাকা ইনকামের প্রথম প্রসিডিউরটা অনেক কষ্ট থাকে, এরপর দেখা যায় টাকাকে নানাভাবে খাটায় আস্তে আস্তে টাকা উপার্জনটা কিছুটা সহজতর হয়। তো এখন আমাদের যে বিষয়টা দাঁড়াচ্ছে, 20টি দাঁড়ায় লিখছে, দেখো প্রথম বিজ্ঞানীরা বলতেছে যে এখন যেমন একটা কোষ থেকে আরেকটা কোষ তৈরি হচ্ছে কোষ বিভাজনের মাধ্যমে, কিন্তু প্রথম যে কোষটা তৈরি হয়েছিল সেটা তো আর বিভাজিত হয়ে তৈরি হয় নাই, কারণ বিভাজনের জন্য তো কোষ লাগে। তাহলে প্রথম কোষটা আমাদের জড় উপাদান থেকে তৈরি হয়েছে, প্রথম কোষটি জড়। আমি তোমাদের বিভিন্ন মনের যত কনফিউশন আছে, প্রশ্ন আছে, সেগুলোর উত্তর নিব, কিন্তু প্রথমে আমি তোমাকে পড়ায় দিব একটা জিনিস, তুমি লিখবা, লেখানোর পর আমি সময় দিব যে তোমাদের কনফিউশনগুলো কমেন্টে জানাও, তখন তোমরা কমেন্টে আমাকে জানাবা। তাইলে হচ্ছে এই প্রথম আমাদের যে কোষ অবশ্যই জড় উপাদান থেকে সৃষ্টি হয়েছে, প্রথম কোষ আমাদের হচ্ছে জড় উপাদান থেকে সৃষ্টি হয়েছে, প্রথম কোষ জড় উপাদান থেকে সৃষ্টি হয়েছে, প্রথম কোষ জড় উপাদান থেকে সৃষ্টি হয়েছিল, প্রথম কোষ জড় উপাদান থেকে সৃষ্টি হয়েছিল, প্রথম কোষ জড় উপাদান থেকে হচ্ছে আমাদের সৃষ্টি হয়েছিল, প্রথম কোষ জড় উপাদান থেকে সৃষ্টি হয়েছিল। তাহলে প্রথম যে কোষটা আমাদের তৈরি হয়েছে সেটা কোথা থেকে তৈরি হয়েছে? সেটা তৈরি হয়েছে আমাদের জড় উপাদান থেকে প্রথম কোষটা তৈরি হয়েছে, কারণ প্রথম কোষটা তো আর বিভাজনের মাধ্যমে তৈরি হয় নাই, ও প্রথম কোষটা বিভিন্ন জড় উপাদান মানে হচ্ছে প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, এগুলো তো জড় উপাদানই, এগুলো বিভিন্ন মিলে 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 আমাদের প্রথম কোষটা তৈরি হয়েছে। আমাদের হচ্ছে বায়ুমণ্ডলে আমাদের আগে থেকেই হচ্ছে বিভিন্ন কেমিক্যাল ছিল, বায়ুমণ্ডলে বিদ্যমান মিথেন, বায়ুমণ্ডলে আমাদের হচ্ছে যে মিথেন, অ্যামোনিয়া, পানি ও হাইড্রোজেন থেকে মিথেন, অ্যামোনিয়া, পানি, হাইড্রোজেন, পানি এবং হচ্ছে আমাদের এই হাইড্রোজেন এরা লাইটেনিং মানে কি বলতো? বজ্রপাত, লাইটেনিং এর কারণে অনেক টেম্পারেচার ক্রিয়েট হয়, প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস ক্রিয়েট হয় লাইটেনিং এর কারণে। তাহলে হচ্ছে এরা লাইটেনিং এর কারণে তাহলে হচ্ছে বায়ুমণ্ডলে বিদ্যমান CH4, NH3, H2O, হাইড্রোজেন, এরা লাইটেনিং এর কারণে একত্রিত হয়ে অ্যামিনো অ্যাসিড তৈরি করে, একটা কোষ গঠনের ক্ষেত্রে অ্যামিনো অ্যাসিড খুবই ইম্পর্টেন্ট, কারণ অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হয় এবং কোষ গঠনের মূল উপাদান হচ্ছে প্রোটিন। কোষ গঠনের মূল উপাদান কি? প্রোটিন। একত্রিত হয়ে কি তৈরি করে? এরা হচ্ছে অ্যামিনো অ্যাসিড তৈরি করে, অ্যামিনো অ্যাসিড জিনিসটা কি? এটা নিয়ে তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে। খেয়াল করো, এই যে ধর একটা কার্বন, এর এক হাতে NH2 মানে অ্যামিনো গ্রুপ, এক হাতে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, তাহলে এর এক হাতে আর, এর এক হাতে হচ্ছে H, তাহলে হচ্ছে আর মানে অ্যালকাইল গ্রুপ, যেখানে যে কোনো কিছু বসতে পারে। এই যে জিনিসটা, এটা হচ্ছে আমাদের অ্যামিনো গ্রুপ, এটা হচ্ছে অ্যামিনো গ্রুপ, এটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, এটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, এটা হচ্ছে অ্যামিনো গ্রুপ, একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে, পুরাটা মিলে এটা যেটা তৈরি হচ্ছে এটাকে বলি আমরা অ্যামিনো অ্যাসিড। এটাকে কি বলি? অ্যামিনো অ্যাসিড। আমরা জানি কার্বনের 4টা হাত হইতে পারে, 4 হাতে, এক হাতে অ্যামিনো গ্রুপ, এক হাতে COOH, এই হাতে আর, এই হাতে H, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যামিনো অ্যাসিড আমরা দেখতে পাচ্ছি।
তাহলে আমাদের হচ্ছে যে এই অ্যামিনো অ্যাসিডটা তৈরি করলো লাইটেনিং মানে বজ্রপাতের কারণে, কারণ বিভিন্ন কেমিক্যাল নিজের মন মতো ঘুরতেছিল, তখন হচ্ছে যে থান্ডার স্টর্ম বা বজ্রপাত যেটা বা লাইটেনিং বলি, তার কারণে এই কেমিক্যালগুলো একত্রিত হয়ে অ্যামিনো অ্যাসিড তৈরি করে। গভীর সমুদ্রে কার্বন যৌগ পলিমার সৃষ্টি হয়েছিল। যে গভীর যে সমুদ্র আছে, গভীর সমুদ্রে যে তাপচাপ থাকে, সেই তাপচাপের কারণে হচ্ছে গভীর সমুদ্রে আমাদের হচ্ছে কার্বন যৌগ এবং পলিমার সৃষ্টি হয়েছিল। গভীর সমুদ্রে কার্বন যৌগ ও পলিমার সৃষ্টি হয়। কার্বন যৌগ ও পলিমার সৃষ্টি হয়। গভীর সমুদ্রে কার্বন যৌগ ও পলিমার সৃষ্টি হয়েছিল। গভীর সমুদ্রে কার্বন যৌগ ও পলিমার সৃষ্টি হয়েছিল। তারপর হচ্ছে আমাদের নেক্সট কথা হচ্ছে যে পরবর্তীতে ফসফোলিপিড বাইলেয়ার তৈরি হয়। ফসফোলিপিড বাইলেয়ার হচ্ছে একটা কোষের যে ঝিল্লি, কোষ ঝিল্লি আমরা পড়বো, কোষ ঝিল্লি, কোষ প্রাচীর, তোমরা এসএসসিতেও পড়ছো, হয়তো ভালোভাবে তোমাদের মনে নাই। কোষ ঝিল্লির যে আবরণ সেটা ফসফোলিপিড দিয়ে তৈরি, মানে ফসফেট থাকে আর লিপিড থাকে। তোমরা তো পড়ছো যে আমাদের খাদ্যের উপাদান হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট, আমিষ বা প্রোটিন, চর্বি বা লিপিড থাকে। সো সেখান থেকে লিপিড টার্মটা আসছে। তাহলে খেয়াল করে দেখো, গভীর সমুদ্রে কার্বন যৌগ ও পলিমার সৃষ্টি হয়েছিল। 4 নম্বর বিষয় হচ্ছে আমাদের এই পরবর্তী ফসফোলিপিড বাইলেয়ারও তৈরি হয়েছে। ফসফোলিপিড বাইলেয়ার তৈরি হয়েছিল। 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 আমাদের ফসফোলিপিড বাইলেয়ার তৈরি হয়েছে। এরপর হচ্ছে আমাদের নেক্সটে আরএনএর মাধ্যমে বংশগতির ধারা তৈরি হয়, কারণ ডিএনএ আরএনএ এটা বংশগতির মাধ্যম। আরএনএর মাধ্যমে আমাদের আরএনএর মাধ্যমে কি হয় নেক্সট? আরএনএর মাধ্যমে আমাদের হচ্ছে বংশগতির ধারা প্রবাহ শুরু হয়েছে। আরএনএর মাধ্যমে হচ্ছে বংশগতির ধারা প্রবাহ শুরু হয়। বংশগতির ধারা প্রবাহ শুরু হয়। বংশগতির ধারা প্রবাহ শুরু হয়। আরএনএর মাধ্যমে বংশগতির ধারা প্রবাহ আমাদের কি হয়? শুরু হয়। দেখা যায় আরএনএ সৃষ্টি হয়। তাইলে এই জন্য এটাকে বলা হয় আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস, কারণ আরএনএ তৈরির মাধ্যমেই আদিকোষের ডিএনএ পরবর্তীতে কোষঝিল্লি দ্বারা পরিবর্তিত হয়ে প্রকৃত নিউক্লিয়াস তৈরি করে। এই জিনিসটা পরীক্ষার মধ্যে অ্যাজ ইউজুয়াল আসে না, বাট পরীক্ষায় যদি তোমার সাথে তো দুষ্টামানি করতে চায় তখন কিন্তু তোমাকে এই প্রশ্নটা দিতে পারে পরীক্ষার মধ্যে, যে আদিকোষের ডিএনএ পরবর্তীতে কোষঝিল্লি দ্বারা আদিকোষের ডিএনএ, আমাদের যে আদিকোষ আছে এই আদিকোষের ডিএনএ পরবর্তীতে আমাদের হচ্ছে আদিকোষের ডিএনএ পরবর্তীতে কোষঝিল্লি দ্বারা পরিবেষ্টিত হয়ে নিউক্লিয়াসও তৈরি করে ফেলে। দেখো এখানে কিছু মানে ছাড়া কথাবার্তা বলছে। কেন ছাড়া কথাবার্তা বলছে? যে এটা আসলে একটা হাইপোথিসিস, বিজ্ঞানীরাও আসলে বুঝতেছে না পুরো জিনিসটাকে কিভাবে মিলাবে আর কিভাবে এই জিনিসটাকে হচ্ছে যে আমার পূর্ণতা দিবে। আমি তাও তোমাকে কিছু বোঝানোর চেষ্টা করি। তাহলে হচ্ছে যে ডিএনএ পরবর্তীতে কোষঝিল্লি দ্বারা পরিবেষ্টিত হয়ে, কোষঝিল্লি দ্বারা আবৃত হয়ে আমাদের হচ্ছে নিউক্লিয়াস গঠন করে। আবৃত হয়ে নিউক্লিয়াস গঠন করে। আবৃত হয়ে হচ্ছে নিউক্লিয়াস গঠন করে। নিউক্লিয়াস হচ্ছে এরা নিউক্লিয়াস গঠন করে। ওকে, তাহলে আসো আমরা হচ্ছে বিষয়গুলো দেখি। প্রথম কথা হচ্ছে যে আমাদের কোষ কি? কোষ হচ্ছে জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক। এটা নিয়ে কে বলছে? এটা নিয়ে বিজ্ঞানী ডি রবার্টিস বলছে। এখন কোষ আসলো কোথা থেকে, কিভাবে আসলো? আমি তোমাদের প্রশ্ন নিব যে এটা নিয়ে বিজ্ঞানীরা নানা ধরনের চিন্তা ভাবনা করে, নানা ধরনের হাইপোথিসিস দেয় এবং পরবর্তীতে বিজ্ঞানীরা হচ্ছে যে ধারণা পায়, পরবর্তীতে বিজ্ঞানীরা একটা হচ্ছে যে ধারণা দেয়, সেটাকে বলা হয় হচ্ছে আমাদের আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। সেটার নাম কি? সেটার নাম দেওয়া হয় হচ্ছে যে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। এটার নাম দেওয়া হয় কি? সেটার নাম দেওয়া হয় হচ্ছে আমাদের আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। কি নাম দেওয়া হয়? নাম দেওয়া হচ্ছে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। কি নাম দেওয়া হয়? নাম দেওয়া হচ্ছে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। তো এখানে কি হয়েছে? প্রথমে বিজ্ঞানীরা বলে, কিছু কথা বলে, ছাড়া কথা, যে আমাদের প্রথম কোষটা তো কোষ থেকে তৈরি হয় না, তার মানে এটা কোনো জীব থেকে তৈরি হয় না, প্রথম কোষ তৈরি হয় জড় উপাদান থেকে, মেনে নিলাম। তারপর বলছে বায়ুমণ্ডলে আমাদের যে যত উপাদান রয়েছে, মিথেন, অ্যামোনিয়া, তারপর হচ্ছে আমাদের পানি, হাইড্রোজেন, এরা সবাই বজ্রপাতের যে অধিক
তাপ তৈরি হয়, সেটার কারণে একত্রিত অ্যামিনো অ্যাসিড তৈরি করছে। অ্যামিনো অ্যাসিড কি দেখাইছি যে কার্বন, তার এক হাতে অ্যামিনো গ্রুপ, এক হাতে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ মিলে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। গভীর সমুদ্রে কার্বন যৌগ এবং পলিমার সৃষ্টি হয়েছিল। গভীর সমুদ্রে কার্বন যৌগ এবং পলিমার সৃষ্টি হয়েছে। কার্বন দ্বারা বিভিন্ন পলিমার, কার্বনের অনেকগুলো পলিমার হচ্ছে, একটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড, একটা হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বন দ্বারা আমাদের হচ্ছে কিন্তু এই লিপিডও তৈরি হয়। তার মানে কার্বন কিন্তু পৃথিবীর যত গুরুত্বপূর্ণ যৌগ আছে সব গুরুত্বপূর্ণ যৌগ তৈরির একটা ওস্তাদ, এবং সেগুলো বেসিক্যালি গভীর সমুদ্রে তৈরি হয়েছে বলে বিজ্ঞানীরা ধারণা করে। ফসফোলিপিড বাইলেয়ার তৈরি হয়েছিল, যেটা কোষ ঝিল্লির মূল উপাদান। ফসফোলিপিড বাইলেয়ার তৈরি হয় যেটা কোষ ঝিল্লির মূল উপাদান, যেটা হচ্ছে কোষ ঝিল্লির মূল উপাদান। কোষ ঝিল্লির মূল উপাদান, কোষ ঝিল্লির কি, কোষ ঝিল্লির হচ্ছে এরা মূল উপাদান। কোষ ঝিল্লির এরা হচ্ছে মূল উপাদান, ঠিক আছে। কোষ ঝিল্লির মূল উপাদান হচ্ছে আমাদের এই ফসফোলিপিড বাইলেয়ার। আরএনএর মাধ্যমে বংশগতির ধারা প্রবাহ শুরু হয়। যে আরএনএ আছে তার মাধ্যমে আমাদের বংশগতির যে ধারা প্রবাহ, যে বংশগতীয় বৈশিষ্ট্য একজনের থেকে আরেকজনের যে ট্রান্সফার হওয়া, যে আমার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমার সন্তানের ট্রান্সফার হবে, আমার বৈশিষ্ট্যগুলো আমরা বাবা মা থেকে পেয়েছি। এই যে ট্রান্সফার অফ দ্য ইনহেরেন্ট ক্যারেক্টারিস্টিক, বংশগতির যে ক্যারেক্টারিস্টিক আমাদের হচ্ছে যে এক ধারাবাহিকভাবে প্রবাহ শুরু হওয়া, সেটা কিন্তু আরএনএর মাধ্যমে হয়েছে। আদি কোষের ডিএনএ পরবর্তীতে কোষ ঝিল্লি দ্বারা আবৃত হয়ে নিউক্লিয়াস গঠন করে। আদি কোষের যে ডিএনএ আছে তারা হচ্ছে কোষ ঝিল্লি দ্বারা আবৃত হয়ে আমাদের নিউক্লিয়াস গঠন করে। কি গঠন করে? নিউক্লিয়াস গঠন করে। সো এই হচ্ছে আমাদের পুরো বিষয়টা। সো এটা হচ্ছে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস নাম দিয়েছে, এটা পরীক্ষায় সেভাবে আসে না, তাও তোমরা জাস্ট একটু দেখতে পারো। এখন আসো যে তোমাদের কার কি প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমাদের উত্তর দাও। বা ওয়েব অ্যাপ এ অ্যাড হব কিভাবে? তোমরা যে ভর্তি হয়েছে অলরেডি তোমরা আমাদের ওয়েবসাইটে একটি প্রোফাইল ক্রিয়েট করেছো, প্রোফাইল ক্রিয়েট করে পেমেন্ট করে তোমরা অলরেডি ভর্তি হয়েছো। দ্যাট মিনস তোমরা আমাদের যে ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ আছে সেটার মধ্যে অলরেডি ইনরোলড, সেখানেই আমাদের এই ক্লাসটার রেকর্ডেড ভার্সন আপলোড হবে। সো আলাদাভাবে ওয়েবসাইটে আপলোড হওয়া মানে যুক্ত হওয়া লাগবে না। দাগানো বইয়ের পিডিএফ আমরা তোমাদেরকে দিয়ে দিব। আচ্ছা, একজন বলছে আমাদের কলেজের হাফ ইয়ারলি এক্সাম ফেব্রুয়ারিতে, জুলজি 1, 2, 3, 4, কিন্তু এই কোর্সে ডিসেম্বরের 2nd অধ্যায় পর্যন্ত শেষ হবে, বাকি 2 অধ্যায় কি 1 মাসে। আমাদের ফুল রুটিনটা দেওয়া আছে, সাইকেল 2 এর রুটিনেও অনেক কিছু আছে। এখন দেখো কলেজের সাথে না মিলাইতে পারবে না, কারণ কি কলেজ না আগুনের বেগে ছোটে, আর আমরা ছুটি হচ্ছে যে হাওয়ার বেগে। তো হচ্ছে দুইটা মিলে না অনেক সময়। ভাইয়া ফসফোলিপিড বাইলেয়ার কি? ফসফো কথাটা হচ্ছে ফসফেট থেকে, আর লিপিড মানে তো লিপিড জানো, চর্বি জাতীয় জিনিস। এই ফসফেটের সাথে যখন লিপিড হয় তখন তাকে বলে ফসফোলিপিড। বাই মানে হচ্ছে দুই, বাই মানে হচ্ছে দুই, তো ফসফোলিপিড বাইলেয়ার মানে হচ্ছে যে ফসফোলিপিডের দুইটা স্তর। আবুল হাসান স্যার গাজী আজমলের বই এইচএসসি 23 ব্যাচেরটা দিয়ে হবে না, তুমি 23 এডিশনের বই কিনবা। তুমি 23 এডিশনের বই কিনো। হ্যাঁ, কলেজে ভর্তি হওয়ার পর বই কেনার টাকা পয়সা একটা ঝামেলা হয়, তো হচ্ছে তারপর 23 এডিশনের বই কিনো। আমাদের হচ্ছে ক্লাস শেষে বই রিডিং দেওয়া ভালো নাকি চ্যাপ্টার শেষে? অবশ্যই ক্লাস শেষে রিডিং দিবা, রেগুলার বইটা অবশ্যই রিডিং দিবা, কারণ হচ্ছে বই না পড়লে হচ্ছে হবে না। ভাইয়া পরীক্ষা চলাকালীন সময় কি ক্লাস অফ রাখবেন? দেখো পরীক্ষা চলাকালীন সময় যদি ক্লাস অফ রাখি তাহলে সারা বছরই ক্লাস অফ রাখা লাগবে, কারণ এখানে নানা কলেজের নানা স্টুডেন্ট, এক একজনের এক এক সময় পরীক্ষা। আমাদের যে রুটিন আছে সেই রুটিন অনুযায়ী আমাদের ক্লাস এক্সাম চলবে, সেটা এখন তোমাদের কারো পরীক্ষা থাকুক আর না থাকুক। এখন তাহলে ভাই পরীক্ষা থাকলে আমি কি করব? পরীক্ষা থাকলে তখন তুমি ক্লাসগুলো মিস দিবা, পরীক্ষা শেষ হইলে ক্লাসগুলো তুমি দ্রুত রেকর্ডেড ভার্সন করে নেওয়ার চেষ্টা করবা। আচ্ছা আসো আমরা হচ্ছে যে আসি মেডিকেল অ্যাডমিশন টেস্টে কি সাল আসে? সাল এখনো আসে নাই, বাট কখন যে সাল চলে আসে এটা বলাও যায় না, কারণ যে কোনো সময় মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন প্যাটার্নের কোনো নির্দিষ্টতা নাই, যে কোনো সময় যে কোনো টাইপের প্রশ্ন আমাদের আসতে পারে। আচ্ছা, তোমাদের কিছু কথাবার্তা শিখাই। এখানে হচ্ছে যে আমি কয়েকটা কথাবার্তা বলছি, যেমন আমি একটা টার্ম বলছি হচ্ছে যে বাই লেয়ার। এই যে বাই টার্মটা বায়োলজিতে যখন পাবা, বাই টার্মটা যখন তুমি বায়োলজিতে কোথাও পাবা, বাই দিয়ে মনে রাখবা হচ্ছে দুই বোঝায়। তারপর হচ্ছে ডাই, ডাই টার্মটা যেখানে থাকবে সেটা দিয়েও দুই বোঝাবে। যখন তোমাকে এই ডিই টার্মটা থাকবে তখন কিন্তু হচ্ছে ডিই কথাটা হচ্ছে ডিলিট বা বাদ থেকে এসেছে, ডিলিট বা বাদ থেকে আসছে, ঠিক আছে, ডিলিট বা বাদ থেকে আসছে। বায়োলজিতে এই প্রো শব্দটার অর্থ হচ্ছে প্রো। বায়োলজিতে যেখানে প্রো টার্মটা থাকবে সেটা মনে রাখবা, প্রো দিয়ে বায়োলজিতে বোঝায় আদি বা পুরাতন, আদি বা পুরাতন, আদি বা পুরাতন।
এটাকে দিয়ে আমরা পুরাতন বোঝাই, প্রো টার্মটা বোঝাই। বায়োলজিতে যেখানে ইউ টার্মটা থাকবে, ইউ দিয়ে বোঝায় হচ্ছে আমাদের প্রকৃত, ইউ দিয়ে সবসময় প্রকৃত বা সুগঠিত বোঝায়, সুগঠিত, সুগঠিত। এটা দিয়ে অগঠিত বোঝায়, অগঠিত, অগঠিত, ঠিক আছে। সো আমরা হচ্ছে কিছু ছোট 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 টার্ম তোমাকে একটু বলে রাখলাম যেন তোমার পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। তো এটা হচ্ছে যে এটা আমাদেরকে, এটাকে আমরা দিলাম হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ কিওয়ার্ড, হ্যাশট্যাগ কিওয়ার্ড। তাহলে আমাদের আজকে আমাদের এরকম প্রতি ক্লাসেই আমরা কিছু কিছু কিওয়ার্ড শিখব, যে কিওয়ার্ডগুলো বায়োলজি বোঝাটাকে আমাকে সহজ করে দিবে, যে কিওয়ার্ডটা বায়োলজি বোঝাটাকে আমাকে সহজ করে দিবে, যে কিওয়ার্ডটা আমাকে বায়োলজি বোঝায় সহজ করে দিবে। হ্যাশট্যাগ কিওয়ার্ড, যে বাই মানে হচ্ছে দুই, ডাই মানে হচ্ছে দুই, ডিই মানে ডিলিট বা বাদ, প্রো মানে আদি বা পুরাতন বা অগঠিত, ইউ মানে হচ্ছে প্রকৃত বা সুগঠিত, ঠিক আছে। ইউ মানে হচ্ছে আমাদের প্রকৃত বা সুগঠিত, ইউ মানে হচ্ছে প্রকৃত বা সুগঠিত, ঠিক আছে। ইউ মানে হচ্ছে প্রকৃত বা সুগঠিত। আমরা কিছু কিওয়ার্ড জেনে রাখলাম, আরো কিছু কিওয়ার্ড যুক্ত হলে আমরা এখানে যুক্ত করে দিব, ঠিক আছে। এখন আসো যে আমরা সামনের দিকে যাই। সামনের দিকে গেলে আমরা একটা খুব ইন্টারেস্টিং জিনিস আজকে শিখবো, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। দেখো, তুমি এই দুইটা জিনিসের নাম শুনছো, যে হচ্ছে আমাদের প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া, এদের নাম শুনছো? প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া, এদের কাজটাও তুমি আমাকে একটু কমেন্টে জানায় দাও যে ভাইয়া প্লাস্টিডের কাজ কি আর মাইটোকন্ড্রিয়ার কাজ কি, প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ার কাজ কি, মাইটোকন্ড্রিয়ার কাজ কি, মাইটোকন্ড্রিয়ার কাজ কি, প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ার কাজ কি। আমাকে একটু কমেন্টে জানাও যে ভাইয়া প্লাস্টিডের কাজ কি, মাইটোকন্ড্রিয়ার কাজ কি। স্লাইডের পিডিএফ অবশ্যই দেওয়া হবে, এই স্লাইডের পিডিএফ দিয়ে আমি কি করব, এই স্লাইডের পিডিএফ তো তোমাদের প্রাপ্য, সো তোমাদের ক্লাস শেষে অবশ্যই দিয়ে দিব। ওকে, তাহলে আসো আমি জিনিসটা বলি যে মেইন কথা হচ্ছে প্লাস্টিডের প্রধান কাজ হচ্ছে খাদ্য তৈরি করা, আর মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হচ্ছে শক্তি উৎপাদন করা। প্লাস্টিডের প্রধান কাজ হচ্ছে খাদ্য তৈরি করা, এবং এই প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া কিন্তু আমাদের এই চ্যাপ্টারের মেইন হিরো। তাহলে প্লাস্টিডের মেইন কাজ হচ্ছে খাদ্য তৈরি, এবং মাইটোকন্ড্রিয়ার মেইন কাজ কি? মাইটোকন্ড্রিয়ার মেইন কাজ হচ্ছে আমাদের শক্তি তৈরি, শক্তি তৈরি বা শক্তি উৎপাদন। তাহলে প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে শক্তি উৎপাদন। তাহলে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হচ্ছে শক্তি উৎপাদন, মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হচ্ছে শক্তি উৎপাদন, শক্তি উৎপাদন। তাহলে একটা হচ্ছে যে আমাদের প্লাস্টিড এবং আরেকটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে প্লাস্টিডের মেইন কাজ হচ্ছে খাদ্য উৎপাদন, টানটাই রাখি, তাহলে দুইটা জিনিস একসাথে আমাদের যাচ্ছে। এই দুইটার বিষয়ে আমরা হচ্ছে খুব ভালো মতোই জানি যে হচ্ছে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া। এখন এই প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ার চরিত্র না একটু সন্দেহজনক চরিত্র, একটু সন্দেহজনক চরিত্র। দেখো, প্লাস্টিডের ছবি তোমরা ছোটবেলা থেকেই আঁকা শিখছো না? প্লাস্টিডের ছবিটা হচ্ছে এরকম, আমাদের হচ্ছে এরকম বাইরে দুইটা স্তর থাকে প্লাস্টিডের, আর হচ্ছে ভেতরের দিকে এরকম গোল গোল চাকতির মতো কিছু গঠন থাকে। এই গোল গোল চাকতিগুলাকে আমরা কি বলি? গ্রানাম বলি। গোল গোল চাকতির মতো গঠন থাকে, গোল গোল চাকতির মতো গঠনগুলাকে আমরা কি বলি? গোল গোল চাকতির মতো এই গঠনটাকে আমরা বলি হচ্ছে গ্রানাম। গোল গোল চাকতির মতো গঠনটাকে আমরা কি বলি? গোল গোল চাকতির মতো যে গঠন থাকে, এই গোল গোল চাকতির মতো গঠনটাকে আমরা বলি হচ্ছে গ্রানাম বলি, গ্রানাম বলি। গোল গোল চাকতির মতো গঠন থাকে যেগুলোকে আমরা হচ্ছে থাইলাকয়েড বলি। এই থাইলাকয়েডগুলো মিলে গ্রানাম তৈরি হয়। ডিটেলস আমি যাবো না, কারণ ডিটেলস আমি তোমাকে পড়াবো সামনে। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে এরকম দুইটা স্তর থাকে আমাদের হচ্ছে যে, এবং এখানে দেখা যায় যে বাইরের স্তরটা মসৃণ, ভেতরের স্তরটা এরকম ভাঁজ ভাঁজ থাকে, যেটাকে আমরা ক্রিস্টি বলি, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়ার ছবি, এটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়ার ছবি, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ছবি, এটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়ার ছবি, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ছবি, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ছবি, এটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়ার ছবি, ঠিক আছে। এটা আমাদের মাইটোকন্ড্রিয়ার ছবি। এই গেল আমাদের মাইটোকন্ড্রিয়ার ছবি নিয়ে কথা। তাহলে এটা প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া। এখন বিজ্ঞানীরা বলে বা বিজ্ঞানীরা যে জিনিসটা চিন্তা করছে সেটা হচ্ছে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া এরা কি আদি কোষে থাকে নাকি এটা প্রকৃত কোষে থাকে? আমাকে বলো তো। এরা প্রকৃত কোষে থাকে। সো প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়াটা প্রকৃত কোষে বিদ্যমান থাকে, আদি কোষে কিন্তু থাকে না, কারণ আদি কোষে এক রাইবোজোম ছাড়া অন্য কোনো অঙ্গাণুই নেই। সো প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়াটা আমাদের মূলত এরা হচ্ছে যে আমাদের কি ছিল না, এরা প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া রূপে ছিল না, এরা ছিল আসলে ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়াগুলা আমাদের যখন এই প্রকৃত কোষে প্রবেশ করলো, প্রবেশ করে প্রকৃত কোষে আশ্রয় লাভ করে এরা হচ্ছে প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া হয়েছে। সো বিজ্ঞানীদের যে হাইপোথিসিসটা বিজ্ঞানীরা দিয়েছে সেটা হচ্ছে যে আমাদের সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া, সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া, সালোক সংশ্লেষণকারী এক প্রকার ব্যাকটেরিয়া আছে, এখনো দুনিয়াতে এই সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া আছে। সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া আমাদের হচ্ছে ব্যাকটেরিয়া,
এই সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া প্রকৃত কোষে প্রবেশ করে প্লাস্টিড হয়ে গেছে। সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া এটা কি আদিকোষ, এটা প্রকৃত কোষে প্রবেশ করে আমাদের হচ্ছে যে সালোক সংশ্লেষণী ব্যাকটেরিয়া মানে হচ্ছে সকল ব্যাকটেরিয়াগুলো হচ্ছে আমাদের আদিকোষ বা প্রোক্যারিওটিক। আমরা পড়বো আদিকোষ নিয়ে, আমরা পড়বো। তো সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া এরা হচ্ছে আদিকোষ। এরা হচ্ছে যে আমাদের প্রকৃত কোষে প্রবেশ করে আমাদের এরা হচ্ছে প্রকৃত কোষে প্রবেশ করে এরা কিসে কনভার্ট হয়ে যায়, এরা প্লাস্টিড হয়ে যায়, প্লাস্টিডে রূপান্তর হয়, প্লাস্টিডে রূপান্তর হয়। ঠিক আছে, প্লাস্টিডে রূপান্তর হয়। আর এদিক থেকে হচ্ছে আমাদের শক্তি উৎপাদনকারী ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়া আছে আমাদের, এই শক্তি উৎপাদনকারী ব্যাকটেরিয়া আমাদের কি কাজ করলো? শক্তি উৎপাদনকারী ব্যাকটেরিয়া এরাও তো আদিকোষ, কারণ সকল ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের কি আদিকোষ। আদিকোষ কি ভাইয়া? বুঝাচ্ছি ভাইয়া, আদিকোষ মানে যার কিছুই নাই, যে একদম এতিমের মতো ঘুরফের করে, সে হচ্ছে আদিকোষ। এরাও প্রকৃত কোষে প্রবেশ করে আমাদের হচ্ছে যে প্রকৃত কোষে প্রবেশ করে এবং আশ্রয় নেয়, প্রকৃত কোষে প্রবেশ করে এবং হচ্ছে সেই প্রকৃত কোষেই আশ্রয় নেয়, প্রকৃত কোষে প্রবেশ করে এবং প্রকৃত কোষেই আশ্রয় নেয়। এবং এরা হচ্ছে যে আমাদের শক্তি উৎপাদনকারী ব্যাকটেরিয়াটাও প্রকৃত কোষে প্রবেশ করে এবং আশ্রয় নেয়, প্রকৃত কোষে প্রবেশ করে ও আশ্রয় নেয়, প্রবেশ করে এবং হচ্ছে যে তারা প্রকৃত কোষেই আশ্রয় নেয়, প্রকৃত কোষে প্রবেশ করে এবং হচ্ছে তারা প্রকৃত কোষেই কি নেয়? আশ্রয় নেয়, প্রকৃত কোষে প্রবেশ করে এবং প্রকৃত কোষে কি নেয়? আশ্রয় নেয়। এবং তারা হচ্ছে কিসে পরিণত হয়? তারা মাইটোকন্ড্রিয়াতে পরিণত হয়, মাইটোকন্ড্রিয়াতে পরিণত হয়, যেটা প্রকৃত কোষের শক্তি উৎপাদনের মেইন মাধ্যম। তাহলে এরা কিন্তু প্রকৃত কোষের হচ্ছে যে আমাদের মেইন জিনিস, প্রকৃত কোষের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড ছাড়া আসলে প্রকৃত কোষ টিকবেই না দুনিয়ায়। তাহলে দেখো যে এই সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া এবং শক্তি উৎপাদনকারী দুইটা ব্যাকটেরিয়া প্রকৃত কোষে প্রবেশ করে আশ্রয় লাভ করে এবং তারা নিজেরা উপকৃত হয়, আবার প্রকৃত কোষ উপকৃত হয়। যখন হচ্ছে যে দুইটা ভিন্ন প্রজাতির জীব একসাথে থেকে উভয়ই উপকৃত হবে, তখন সেটাকে কি বলা হয় তোমরা আমাকে জানাবা। তাহলে এখানে ঘটনাটা কি ঘটলো? এখানে ঘটনাটা ঘটলো যেটা, যে এই যে আমাদের সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া আকা, সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া পুরাটা লিখলাম না, আর হচ্ছে শক্তি উৎপাদনকারী ব্যাকটেরিয়া, সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া, শক্তি উৎপাদনকারী ব্যাকটেরিয়া, এরা মিলিত হয়ে আমাদের কি করলো? এরা মিলিত হয়ে সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া, শক্তি উৎপাদনকারী ব্যাকটেরিয়া, সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া আর শক্তি উৎপাদনকারী ব্যাকটেরিয়া, এরা হচ্ছে আমাদের এই প্রকৃত কোষে আশ্রয় নেয়, এবং হচ্ছে এরা এবং প্রকৃত কোষ উপকৃত হয়, এরাও উপকৃত হয়। প্রকৃত কোষ কিভাবে উপকৃত হয়? সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া খাবার তৈরি করে দিতেছে, যেটা প্লাস্টিড নামে এখন চিনি। শক্তি উৎপাদনকারী ব্যাকটেরিয়া, যেটাকে মাইটোকন্ড্রিয়া নামে চিনি, সেটা শক্তি উৎপাদন করে দিচ্ছে। তাইলে হচ্ছে আশ্রয় নেয় এবং এই ঘটনায় উভয়ই উপকৃত হয়, এই ঘটনায় উভয়ই উপকৃত হয়, সো যখন দুটি ভিন্ন প্রজাতির জীব পাশাপাশি থেকে উভয়ই উপকৃত হবে, তখন তাকে কি বলা হবে? এটার কথাটাও একটু লিখে দিচ্ছি, যে দুটি ভিন্ন প্রজাতির জীব পাশাপাশি থেকে যদি দুটি আমাদের হচ্ছে ভিন্ন প্রজাতির জীব, আমাদের দুটি আলাদা আলাদা জীব, ভিন্ন প্রজাতির জীব পাশাপাশি থেকে যদি উভয় উপকৃত হয়, মানে দুইজনই দুইজনের উপকার করতেছে, পাশাপাশি থেকে উভয়ই উপকৃত হয়, উভয়ই কি হচ্ছে আমাদের উপকৃত হয়, তখন সেটাকে বলা হয় মিথজীবিতা বা সিম্বায়োসিস। তখন সেটাকে বলা হয় হচ্ছে মিথজীবিতা, তখন তাকে বলে হচ্ছে মিথজীবিতা বা ইংরেজিতে বলি আমরা হচ্ছে
সিম্বায়োসিস, 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 মিথজীবিতা বা ইংরেজিতে বলা হয় সিম্বায়োসিস। তো হচ্ছে এই যে আমাদের পুরো ঘটনাটা উভয় উপকৃত হয়, এটা প্রকৃত কোষের ভেতরে ঢুকে এই ঘটনাটা হয়, এটাকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস বা আন্তঃমিথজীবিতা। এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে আমাদের এই এন্ডোসিম্বায়োসিস বা অন্তঃমিথজীবিতা। এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে এন্ডোসিম্বায়োসিস। এই ঘটনাটাকে বলা হয় এন্ডো, কারণ কোষের ভেতরে ঢুইকা তারা আশ্রয় নিছে। এন্ডোসিম্বায়োসিস বা আন্তঃমিথজীবিতা, 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 আন্তঃমিথজীবিতা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের পুরো ঘটনা। আচ্ছা, এটা তুমি লেখো, লেখার পর আমি আবার তোমাকে পুরো বিষয়টা বুঝাই দিব। ভয়ের কিচ্ছু নাই, জিনিস একবার বুঝবো না, আমরা বারবার বুঝাই দিব, তোমাদের কোনো ঘটনাই নাই ভয়ের। ওকে, দেখ ঘটনাটা হচ্ছে যে বিজ্ঞানীরা একটা কোষের মধ্যে যে ছোট 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 অঙ্গাণু আছে প্রত্যেকটা নিয়ে রিসার্চ শুরু করলো, যে আসলে কোন অঙ্গাণুটা কেন কিভাবে কি আছে। এই রিসার্চ করতে গিয়ে বিজ্ঞানীরা দেখলো যে একটা বিরাট ঘটনা হচ্ছে যে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ার যে স্বাভাবিক চরিত্র আর আমাদের যে কোষের অন্যান্য অঙ্গাণুর চরিত্র এগুলো ডিফারেন্ট, এবং প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ার চরিত্র অনেকটা আদিকোষের মতো। আদিকোষ কি ভাইয়া? আদিকোষ হচ্ছে বেসিক্যালি ব্যাকটেরিয়ার নাম, ধরে নাও আদিকোষ। আদিকোষ নিয়ে আমরা আরো ডিটেলস জানাবো তোমাদের। তো এই যে আমাদের যে আদিকোষী যে ব্যাকটেরিয়ার মতো প্লাস্টিড মাইটোকন্ড্রিয়ার গঠন, তখন বিজ্ঞানীরা চিন্তা করলো যে আসলে ঘটনাটা কি। সমাজের মধ্যে বা প্রকৃতিতে বিজ্ঞানীরা সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া খুঁজে পেয়েছে, শক্তি উৎপাদনকারী ব্যাকটেরিয়া খুঁজে পেয়েছে। এজন্য বিজ্ঞানীরা যে হাইপোথিসিসটা দিয়েছে, কারণ আসলে কোষ সৃষ্টির সময় তো বিজ্ঞানীরা দেখে নেই, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়াগুলা আদিকোষী, এরা প্রকৃত কোষের ভেতর ঢুকে আশ্রয় লাভ করে, এবং আশ্রয় লাভের পর প্রকৃত কোষ তারা বলে, এই তুই আমার ভিতরে আসছিস, আমাকে চান্দা দে। তখন সালোক সংশ্লেষণী ব্যাকটেরিয়া চান্দা হিসেবে ওকে খাবার তৈরি করে দেয়, যে খাবারটা প্রকৃত কোষ ব্যবহার করে। শক্তি উৎপাদনকারী ব্যাকটেরিয়াগুলো প্রকৃত কোষের ভিতর প্রবেশ করে এবং প্রকৃত কোষে বলে, এই আমার ভেতরে আসছে, সেখানে আমাকে চাঁদা দে। তখন হচ্ছে যে এই শক্তি উৎপাদনকারী ব্যাকটেরিয়াটা প্রকৃত কোষকে শক্তি উৎপাদন করে দিয়ে বলে, এই হুজুর নেন, আপনাকে শক্তি তৈরি করে দিলাম। তো হচ্ছে তাহলে এখানে প্রকৃত কোষ ওদেরকে আশ্রয় দিছে, তাই ওরা লাভবান হয়েছে। আবার প্রকৃত কোষ ওদের থেকে খাবার এবং শক্তি পাচ্ছে, প্রকৃত কোষও লাভবান হচ্ছে। তাহলে দুইজনই উপকৃত হচ্ছে। যদি এরকম হয় ঘটনা যে দুইজনই হ্যাপি, দুইজনই উপকৃত হয়, তখন তাকে মিথজীবিতা বা সিম্বায়োসিস বলা হয়। এবং এখানে একটা কোষের ভেতরে ঢুকে, এরা প্রকৃত কোষের ভেতরে ঢুকেছে, ঢুকে আশ্রয় লাভ করেছে এবং একে অপরের উপকার করছে, এই জন্য এটাকে আন্তঃমিথজীবিতা বা এন্ডোসিম্বায়োসিস বলা হয়। দেখো বুঝতে পারছো কিনা? তাহলে প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়া বেসিক্যালি আদি কোষ থেকে এরা আসছে বলে বিজ্ঞানীরা বলতেছে। এখন বলো যে কোথাও কোনো কনফিউশন আছে কি না। ক্লাস কতক্ষণ হবে? ক্লাস ডিউরেশন মিনিমাম 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা আমাদের যাবে প্রতিদিন। নাহলে তোমাদের সিলেবাস আমরা যেই শিডিউলে চিন্তা করেছি শেষ করার, সেই শিডিউলে আমাদের সিলেবাস শেষ হবে না, আরো অনেক বেশি সময় লাগবে, যেটা আমি আসলে চাই না লাগুক। স্লাইডের পিডিএফ দেখে নোট করলে হবে, বাট ক্লাস করার সময় নোট করলে সবচেয়ে ভালো হয়। কারো কোনো কনফিউশন থাকলে একটু আমাকে জানাও না বাবুরা। যদি না জানো আমি ভাববো কিন্তু আমার বাচ্চাদের কোনো কনফিউশন নাই। কোষের ভেতরে এরা কি আদিকোষ হিসেবে থাকে? এরা এখন কোষীয় অঙ্গাণু হিসাবেই আছে, এরা আর এখন আদিকোষ বা আদিকোষ কিছু হিসাবে থাকে না, এরা কোষীয় অঙ্গাণু হিসাবে থাকে। প্রকৃত কোষে কি আগে প্লাস্টিড বা মাইটোকন্ড্রিয়া ছিল না? ইয়েস, প্রকৃত কোষে আগে প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া ছিল না, তখন তার আসলে প্রকৃত কোষ হিসাবেই বিরাট ছিল না, কারণ দুনিয়ায় আগে ছিল আদিকোষ, তারপর আছে প্রকৃত কোষ। ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টদের কিভাবে বায়ো পড়া উচিত, যাদের বায়ো ভালো লাগে না? লতা পারভিন মুক্তি, তুমি এইচএসসি অ্যাসপিরেন্ট, তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টও না, তুমি মেডি অ্যাসপিরেন্টও না, তুমি এইচএসসি অ্যাসপিরেন্ট, ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হবে এইচএসসির পরে, মেডি অ্যাসপিরেন্ট হবে তুমি এইচএসসির পরে। সো এই কনসেপ্টটাই বাদ দিয়ে দাও, তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট অথবা মেডি অ্যাসপিরেন্ট, তুমি এখন সব সাবজেক্ট ভালোভাবে বুঝবা, কারণ তোমার ভাগ্য কোন দিকে তোমাকে নিয়ে যায় তুমি জানো না। সো হচ্ছে যে এখন থেকে তুমি হচ্ছে যে যদি বেশি মানে নিজেকে মার্জিনালাইজ করে ফেলো, তাহলে এটা প্রবলেম। বায়োলজি নোট না করলে হবে না, অবশ্যই নোট করতে হবে। নোট না করলে এটা নিয়ে পরবর্তীতে তোমার মধ্যে একটা হতাশা কাজ করবে এইচএসসির আগে। আচ্ছা, এখন হচ্ছে যে
আমাদের এই বিষয়টা বুঝতে পারছো? যে আবারও বলতেছি যে আমাদের প্রথমে দুনিয়া আদি কোষ তৈরি হয়েছে, প্রকৃত কোষ তৈরি হবে হবে ভাব, প্রকৃত কোষ তৈরি শুরু হয়েছে, বাট প্রকৃত কোষ দেখলো যে হচ্ছে তৈরি হইতে গেলে একটা শক্তির অভাব আর একটা খাওয়ানোর অভাব, দুইটার অভাব। তখন এই প্রকৃত কোষগুলো যখন শক্তি হওয়া তৈরি হওয়া শুরু করলো, তখন এই ব্যাকটেরিয়াদের রাজ্য পুরা পৃথিবী জুড়ে, ব্যাকটেরিয়াগুলো বিভিন্ন জায়গায় গিয়ে বসে থাকতো। এরকম ব্যাকটেরিয়ার মধ্যে একটা সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া একটা কোষের ভেতর প্রবেশ করলো, প্রবেশ করার পর কোষের ভেতর সে আশ্রয় লাভ করে কোষকে সে খাবার দাবার দিতে থাকলো, নিজের খাবার দাবার শেয়ার করতে থাকলো, আবার একটা আশ্রয়ও পাইলো। তখন প্রকৃত কোষ এই খাবার দাবারের চাহিদাটা তার পূরণ হয়ে গেল। তার মানে সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া প্রকৃত কোষে প্রবেশ করে এরা হচ্ছে যে প্রকৃত কোষে আশ্রয় লাভ করে এবং তারা প্লাস্টিডে রূপান্তর হয়। কিভাবে? তারা প্রকৃত কোষকে খাবার দাবার দেয়, এই জন্য সেকে আমরা এখন আধুনিক যুগে বা মডার্ন যুগে প্লাস্টিড বলি। আগে কিন্তু তাকে প্লাস্টিড নাম দিত না আবিষ্কারের আগে, আগে সে ব্যাকটেরিয়া হিসেবেই নামকরণ ছিল বা ব্যাকটেরিয়া হিসেবেই পরিচয় ছিল। তারপরে হচ্ছে যে প্রকৃত কোষে আমাদের হচ্ছে যে শক্তি উৎপাদনকারী ব্যাকটেরিয়াগুলো প্রবেশ করে, প্রকৃত কোষে শক্তি উৎপাদনকারী ব্যাকটেরিয়া প্রবেশ করে। এই যে শক্তি উৎপাদনকারী ব্যাকটেরিয়া প্রকৃত কোষে প্রবেশ করে তারা প্রকৃত কোষে আশ্রয় লাভ করে। এই আশ্রয় লাভ শেষে তারা হচ্ছে যে কি করলো, তারা হচ্ছে প্রকৃত কোষ তাদের বললো যে আমাকে কিছু তো দিতে হবে, আমার শক্তির অভাব, আমাকে শক্তি দাও। তখন শক্তি উৎপাদন করে সে প্রকৃত কোষকে দেয়। তো প্রকৃত কোষের যে দুইটা জিনিসের অভাব ছিল, খাবার এবং শক্তি, এই দুইটা এই সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া এবং শক্তি উৎপাদনকারী ব্যাকটেরিয়াগুলো পরিপূর্ণ করে দেয়, যার কারণে সে নিজে আত্মপ্রকাশ করতে পারে প্রকৃত কোষ হিসেবে। সো প্রকৃত কোষের আত্মপ্রকাশে কিন্তু এই দুইটা ব্যাকটেরিয়ার খুব বড় ভূমিকা ছিল। পরবর্তীতে বিজ্ঞানীরা এদের নাম দিয়েছে প্লাস্টিড এবং এদের নাম দিয়েছে মাইটোকন্ড্রিয়া, যাদের আমরা প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া রূপে চিনি, যারা বেসিক্যালি হচ্ছে আদিকোষী ব্যাকটেরিয়া। তো এই যে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া আছে আমাদের, যারা হচ্ছে কোষের ভেতর ঢুকে কোষকেও লাভবান করে, নিজেও লাভবান হয়েছে, তাই এই ঘটনাকে এন্ডোসিম্বায়োসিস বা আন্তঃমিথজীবিতা বলা হয়। আশা করি জিনিসটা তুমি সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন হচ্ছে যে আমাদের এই কোষ নিয়ে যে বিশাল আমাদের জ্ঞান, কোষ নিয়ে যে আমাদের বিশাল কথাবার্তা, জীববিদ্যার যে শাখায় কোষ সম্পর্কে আলোচনা করা হয় তাকে কোষবিদ্যা বা সাইটোলজি বলা হয়। তাহলে হচ্ছে আমাদের এই কোষবিদ্যা বা সাইটোলজি, কোষবিদ্যা বা সাইটোলজি, কোষবিদ্যা বা সাইটোলজি, কোষবিদ্যা বা হচ্ছে আমাদের সাইটোলজি, কোষবিদ্যা বা সাইটোলজি, সাইটোলজি, কোষবিদ্যা বা সাইটোলজি হচ্ছে আমাদের জীববিজ্ঞানের যে শাখায়, কোষবিদ্যা বা সাইটোলজি এটা হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় আমাদের কি করা হচ্ছে, জীববিজ্ঞানের যে শাখায় আমাদের কোষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় তাকে কোষবিদ্যা বা সাইটোলজি বলা হয়। জীববিজ্ঞানের যে শাখায়, জীববিজ্ঞানের যে শাখায়, জীববিজ্ঞানের যে শাখায়, জীববিজ্ঞানের যে শাখায় আমাদের হচ্ছে কোষ নিয়ে, জীববিজ্ঞানের যে শাখায় আমাদের কোষ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, জীববিজ্ঞানের যে শাখায় আমাদের কোষ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, কোষ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, কোষ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, জীববিজ্ঞানের যে শাখায় কোষ নিয়ে বিস্তারিত আলোচনা হয়, জীববিজ্ঞানের যে শাখায় কোষ নিয়ে বিস্তারিত আলোচনা হয়, আলোচনা হয় তাকে কি বলা হয়, তাকে কোষবিদ্যা বা সাইটোলজি বলা হয়, তাকে কোষবিদ্যা বা সাইটোলজি বলা হয়, তাকে কোষবিদ্যা বা সাইটোলজি বলা হয়, কোষবিদ্যা বা সাইটোলজি বলে, কোষবিদ্যা বা সাইটোলজি বলা হয়, কোষবিদ্যা বা সাইটোলজি বলে। এই কোষবিদ্যা বা সাইটোলজির জনক, যে কোষ নিয়ে যে পড়ালেখা করতে হবে, এত বিশাল বিশাল কথাবার্তা, কোষবিদ্যা বা সাইটোলজির জনক হচ্ছে আমাদেরকে কোষবিদ্যার জনক। তো আধুনিক কোষবিদ্যার জনক বলা হয় রবার্ট হুককে কোষবিদ্যার জনক। তাহলে আমাদের এই কোষ নিয়ে প্রথম যে আবিষ্কার করছে যে বিজ্ঞানী, তাকেই বলা হবে কোষবিদ্যার জনক। কোষবিদ্যার জনক হচ্ছে আমাদের বিজ্ঞানী রবার্ট হুক, রবার্ট হুক, রবার্ট হুক, রবার্ট হুক সাহেব হচ্ছে আমাদের এই কোষবিদ্যার জনক, রবার্ট হুক। আর আধুনিক কোষবিদ্যার জনক, যে বর্তমানে যে আমরা কোষ নিয়ে বিশাল জ্ঞান অর্জন করে ফেলছি, একটা কোষ নিয়ে অনেক যে জানি, এটার জনক হচ্ছে কার্ল পি সোয়ানসন, কার্ল পি সোয়ানসন, কার্ল পি সোয়ানসন। আচ্ছা, আর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আরেকজন বিজ্ঞানী আছে, তার নাম হুক। সেই বিজ্ঞানী বলছে বা সেই বিজ্ঞানী দাবি করছে যে রবার্ট হুক দেখছে কোষের প্রাচীর, প্রকৃত কোষ দেখে নাই। সো হচ্ছে তার নাম হচ্ছে আমাদের লিওনেন হুক, তার নাম হচ্ছে লিওনেন হুক, লিওনেন হুক, লিওনেন হুক হচ্ছে যে এই কোষ প্রাচীর, লিওনেন হুক আমাদের কি করছে, তিনি কোষের সব কিছু দেখতে পায়। 1674 সালে কোষ প্রাচীর ছাড়াও কোষের ভেতরের পূর্ণাঙ্গ কোষীয় দ্রব্য সহ জীবিত কোষ পর্যবেক্ষণ করেন।
1674 সালে লিওনেল হুক হচ্ছে কোষ প্রাচীর ছাড়াও আমাদের হচ্ছে কোষ প্রাচীর ছাড়াও পূর্ণাঙ্গ কোষের সকল অংশ কোষ প্রাচীর ছাড়াও পূর্ণাঙ্গ কোষের সকল অংশ দেখতে পাই পূর্ণাঙ্গ কোষের সকল অংশ দেখতে পাই সকল অংশ দেখতে পাই পূর্ণাঙ্গ কোষের সকল অংশ দেখতে পাই পূর্ণাঙ্গ কোষের সকল অংশ হচ্ছে দেখতে পাই পূর্ণাঙ্গ কোষের সকল অংশ দেখতে পাই তাহলে হচ্ছে লিওনেল হুক কোষ প্রাচীর ছাড়াও পূর্ণাঙ্গ কোষের সকল অংশই হচ্ছে লিওনেল হুক মাইক্রোস্কোপ দিয়ে দেখে। এই জন্য লিওনেল হুককে আমাদের ধন্যবাদ, একটা হাততালি লিওনেল হুক চাচ্চুর জন্য। আর কোষের ভেতর যে ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণু থাকে, কোষীয় ক্ষুদ্রাঙ্গ সমূহ থাকে, আমাদের কোষের ভেতর বিভিন্ন কার্য সম্পাদন করে যে ক্ষুদ্রাঙ্গ সমূহ কোষের ভেতর যে সকল আমাদের ক্ষুদ্র কিভাবে বলা যায় ক্ষুদ্রাঙ্গ সমূহ কোষের ভেতর যে সকল ক্ষুদ্রাঙ্গ সমূহ থাকে যা কোষের জন্য অপরিহার্য তাদেরকে বলা হয় কোষীয় ক্ষুদ্রাঙ্গ, কোষীয় অঙ্গাণু বা সেল অর্গানালিস। তাদেরকে বলা হয় হচ্ছে কোষীয় অঙ্গাণু বা সেল অর্গানালিস সেল অর্গানালিস। ঠিক আছে, তাহলে কোষীয় অঙ্গাণু বা এদেরকে বলা হয় সেল অর্গানালিস। ঠিক আছে, অঙ্গাণু। তাহলে দেখো অঙ্গ মানে কি? অঙ্গ মানে একটা বড় জিনিস। কোনো কিছুর সাথে আণু যখন যুক্ত হবে মনে রাখবে সেটা অণু থেকে আসছে, যেমন কণা, কণিকা। তাইলে কোনো কিছুর সাথে আণু যুক্ত হইলে বা ইকা যুক্ত হইলে সেটাকে ছোট বোঝায়, যেমন কণার ছোট ভার্সন কণিকা, অঙ্গের ছোট ভার্সন অঙ্গাণু। দ্যাট মিনস কোষের ভেতর যে ছোট্ট ছোট্ট বিন্দা বিন্দা বুটুলি যে জিনিসগুলা থাকে তাদেরকে বলা হয় কোষীয় অঙ্গাণু বা সেল অর্গানালিস বলা হয়। তাদেরকে বলা হয় কোষীয় অঙ্গাণু বা সেল অর্গানালিস বলা হয়। কোষীয় অঙ্গাণু বা সেল অর্গানালিস বলা হচ্ছে। তাইলে এটা গেল কথা। তাইলে হচ্ছে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া যে আমরা যাই বলি যে তাহলে কোষীয় অঙ্গাণু কারা কারা, যেমন হচ্ছে যে আমাদের উদাহরণ হিসাবে আমরা রাইবোজোমের কথা বলতে পারি। উদাহরণ হিসাবে কি থাকতে পারে? উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হচ্ছে রাইবোজোম, তারপর হচ্ছে গোলজি বস্তু, তারপর হচ্ছে আমাদের প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া সহ আরো যারা যারা আছে সবাই হচ্ছে আমাদের এই সেল অর্গানালিস বা সেল কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, আচ্ছা আসো এখন একটু সামনের দিকে যাই। সেটা হচ্ছে কোষ নিয়ে একটা তত্ত্ব দিতে বিজ্ঞানীরা, এটাকে বলে কোষ তত্ত্ব বা সেল থিওরি। এটা মাঝে মাঝে ক্ষতে দেয় যে কোষ তত্ত্ব বা সেল থিওরি কি, কোষ তত্ত্ব বা সেল থিওরি। তাহলে আমাদের একটা বিষয় হচ্ছে কোষ তত্ত্ব বা ইংরেজিতে যেটাকে আমরা বলি হচ্ছে সেল থিওরি। কোষ তত্ত্ব বা ইংরেজিতে এটাকে বলি হচ্ছে আমরা সেল থিওরি। এটা তিনজন বিজ্ঞানী, স্লেইডেন, সোয়ানসন এবং বার্চু, এই তিনজন বিজ্ঞানী দিচ্ছে। এই সেল থিওরির মধ্যে কি কি কথা বলছে, যে মানে কোষ নিয়ে তাহলে দেখো কত কিছু। কোষ নিয়ে একটা হচ্ছে বিদ্যা হইছে, কোষ নিয়ে একটা তত্ত্ব হইছে, কোষ নিয়ে একটা হাইপোথিসিস হইছে। তার মানে কোষ বিশাল দামি জিনিস, তোমার আমার চেয়ে দামি জিনিস হইছে কোষ। কারণ কি আমাদের বডির প্রত্যেকটা জায়গায় কোষ আছে। এবং মানব দেহে কত কোষ আছে জানো? মানব দেহে প্রায় 100 ট্রিলিয়ন কোষ আছে। 100 ট্রিলিয়ন কোষ মানব দেহে আছে। এবং এই যে আমাদের মাঝে মাঝে চামড়া উঠে যায় না, সেই চামড়া ওঠা জায়গার মধ্যে অসংখ্য কোষ কিন্তু আমাদের থাকে। সেই কোষ তত্ত্ব বা সেল থিওরির মধ্যে আমরা দেখতে পাই কোষ হলো জীবন্ত সত্তার গাঠনিক ও শারীরবৃত্তীয় ও সাংগঠনিক একক। তাহলে দেখো আমাদের যে এই কোষ কি, কোষ হলো একটা জীবন্ত সত্তার গাঠনিক। কোষ হলো আমাদের এই জীবন্ত সত্তার গাঠনিক, কার্যকারী এবং হচ্ছে সাংগঠনিক, গাঠনিক সত্তার গাঠনিক, শারীরবৃত্তীয় ও গাঠনিক শারীরবৃত্তীয় এবং হচ্ছে আমাদের সাংগঠনিক একক, গাঠনিক শারীরবৃত্তীয় ও সাংগঠনিক একক। ঠিক আছে,
সাংগঠনিক একক। ওকে, গেল প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে কোষ হলো জীবনের মৌলিক একক। আমাদের যে জীব আছে, জীবন আছে, কোষ হলো জীবনের মৌলিক একক। কোষ হলো জীবনের মৌলিক একক। কোষ হলো জীবনের মৌলিক একক। জীবনের মৌলিক একক। জীবনের মৌলিক একক। কোষ কি? জীবনের আমাদের মৌলিক একক হচ্ছে কোষ। মৌলিক একক হচ্ছে আমাদের কোষ, যে একদম জীবনের জন্য লাগবেই। কোষ বংশগতির একক, কারণ একটা কোষ থেকে নতুন কোষ তৈরি হয় এবং মাতৃকোষ এবং নতুন সৃষ্ট কোষ এরা সেম হয়, যে এদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তাহলে কোষকে আমরা বংশগতির এককও বলতে পারি, যদিও এখন বিজ্ঞানীরা আর কোষকে বলে না, ডিএনএ কে গিয়ে বংশগতির একক বলে। সো কোষ হলো বংশগতির একক, বংশগতিরও একক। বংশগতির জন্য আমাদের কোষকে দরকার হয়। এই কোষ তত্ত্বটা কিন্তু পরীক্ষায় ক্ষতে আসতে পারে, ঠিক আছে, যদিও কম ক্ষতে আসতে পারে। তারপর হচ্ছে সকল জীবই এক বা একাধিক কোষ দ্বারা গঠিত এবং পূর্বসৃষ্ট কোষ থেকে নতুন জীব তৈরি হয়। সকল জীব এক বা একাধিক কোষ নিয়ে গঠিত। সকল জীব এক বা একাধিক কোষ নিয়ে গঠিত। এক বা একাধিক কোষ, এক কোষী জীব আছে, আবার একাধিক কোষী জীব আছে। আমরা কয় কোষী বলো তো? মানুষ কয় কোষী? এক বা একাধিক কোষ দিয়ে গঠিত। তাই সকল জীব এক বা একাধিক কোষ দিয়ে গঠিত এবং হচ্ছে আমাদের গঠিত এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা কি? এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমাদের কি দেখতে পাই আমরা? পূর্বসৃষ্ট কোষ থেকেই নতুন কোষের সৃষ্ট। পূর্বসৃষ্ট কোষ থেকে নতুন সৃষ্ট কোষ তৈরি হয়। কোষ থেকে নতুন সৃষ্ট কোষে পূর্বসৃষ্ট কোষ থেকে নতুন কোষ সৃষ্টি হয়। পূর্বসৃষ্ট কোষ থেকে নতুন কোষ সৃষ্টি হয়। নতুন কোষ সৃষ্টি হয়। এই যে আমরা বলছি যে একটা কোষ বিভাজিত আরেকটা কোষ তৈরি হয়, এই জন্য বিজ্ঞানীরা বলছে যে প্রথম যে কোষটা দুনিয়ায় তৈরি হয়েছে এটা জড় পদার্থ থেকে তৈরি হয়েছে। তাহলে এটা হচ্ছে কোষতত্ত্ব বা সেল থিওরি। 3 জন বিজ্ঞানী দিয়েছে, স্লেডেন, সোয়ানসন এবং ভার্চু। কি বলছে? যে কোষ হচ্ছে আমাদের যে জীবন্ত সত্তা, যাদের জীব আছে, তাদের গাঠনিক, শারীরবৃত্তীয় ও সাংগঠনিক একক। আমাদের জীবনের মৌলিক একক, বংশগতির একক, এবং আমরা কিন্তু একাধিক কোষ দিয়ে গঠিত। কিছু কিছু জীব আছে যারা একটা কোষ দিয়ে গঠিত এবং একটা কোষ তার পূর্বসৃষ্ট কোষের বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। এটাকেই বলা হয় কোষতত্ত্ব বা সেল থিওরি। তাহলে এটা হচ্ছে কোষতত্ত্ব বা সেল থিওরি। আচ্ছা, আমরা একটু আজকে যা যা পড়লাম এটা একটু রিভিউ করি। রিভিউ করার পর তোমাদের কোশ্চেন আমি নিচ্ছি। দেখো, আমরা আজকে ক্লাসটা শুরু করছি হচ্ছে কোষ দিয়ে। কোষ এবং এর গঠন নিয়ে আমরা কথাবার্তা বলছি, যে একটা কোষ কিভাবে গঠিত হয়। সেখানে প্রথমেই আমরা কোষ জিনিসটা সম্পর্কে জানতে পারছি যে বিজ্ঞানী রবার্ট হুক কোষ নিয়ে হচ্ছে সর্বপ্রথম কথাবার্তা বলছে। তিনি হচ্ছে রয়্যাল সোসাইটি অফ লন্ডনে হচ্ছে যে যন্ত্রপাতির হিসাবরক্ষক হিসাবে নিযুক্ত ছিলেন এবং তিনি হচ্ছে যে রয়্যাল সোসাইটিতে থাকা অবস্থায় চিন্তা করলেন যে আমার কিছু একটা আবিষ্কার করা দরকার, এবং তিনি আণুবীক্ষণ যন্ত্রে কাঠের যে ছিপি থাকে, কাঠের ছিপি মানে কাঠের মোক্কা, আমাদের আগে বোতলগুলোর মধ্যে কাঠের মোক্কা থাকতো আগে প্লাস্টিক আবিষ্কারের আগে, তো সেগুলা কেটে ছোট স্লাইস পর্যবেক্ষণ করে দেখলো ছোট ছোট বক্স বা কুঠুরি পাওয়া যায়। তো তিনি হচ্ছে যে এটার নাম দিলেন সেল বা প্রকোষ্ঠ। তিনি হচ্ছে যে নাম দিয়েছেন এটা ল্যাটিন সেলুলার শব্দ থেকে আসছে, এবং তিনি যা যা আবিষ্কার করছেন এটা তার মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে লিখে রেখে যান। এরপর বিজ্ঞানীরা একটা আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস চিন্তা করেছে যে আসলে কিভাবে একটা কোষ তৈরি হয়েছে, প্রথম কোষ কিভাবে তৈরি হয়েছে সেটা নিয়ে চিন্তা করতে গিয়ে। কোষ হলো জীবের গঠনগত ও কার্যগত একক, এই কথাটা বিজ্ঞানী ডি রবার্টিস বলেছেন। বিষয়টা হচ্ছে প্রথম কোষ জড় উপাদান থেকে তৈরি হয়েছে। বায়ুমণ্ডলে বিদ্যমান মিথেন, অ্যামোনিয়া, পানি, হাইড্রোজেন এরা লাইটেনিং এর কারণে একত্রিত হয়ে অ্যামিনো অ্যাসিড তৈরি করে। গভীর সমুদ্রে কার্বন যৌগ ও পলিমার সৃষ্টি হয়েছিল। ফসফোলিপিড বাইলেয়ার যেটা কোষঝিল্লির মূল উপাদান সেটা তৈরি হয়। আয়নের মাধ্যমে বংশগতির ধারা প্রবাহ শুরু হয়। আদি কোষের ডিএনএ পরবর্তীতে কোষঝিল্লি দ্বারা আবৃত হয়ে নিউক্লিয়াস গঠন করে। এগুলো বিজ্ঞানীদের সেল হাইপোথিসিসের কিছু এদিক ওদিকের কথাবার্তা ছিল। পরবর্তীতে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস জানি, সেটা হচ্ছে এন্ডোসিম্বায়োসিস বা অন্তর্মিথজীবিতা। এটা হচ্ছে যে আমাদের প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া, যেটা একটা প্রকৃত কোষের দুইটা পিলার, এই দুইটা পিলার বেসিক্যালি আদি কোষ থেকে আসছে। সাধক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়াগুলো প্রকৃত কোষে প্রবেশ করে প্লাস্টিডে পরিণত হয়েছে, শক্তি উৎপাদনকারী ব্যাকটেরিয়া প্রকৃত কোষে প্রবেশ করে মাইটোকন্ড্রিয়াতে কনভার্ট হয়েছে। তার মানে এরা হচ্ছে আশ্রয় লাভ করে একজন আরেকজনকে উপকৃত করে এখন প্রকৃত কোষ নামক একটা এক্সিলেন্ট জিনিস পাওয়া গেছে, তাই এটাকে এন্ডোসিম্বায়োসিস বা অন্তর্মিথজীবিতা বলা হয়েছে।
কোষ নিয়ে যে এত জানাশোনা বা পড়ালেখা, এটাকে বলে কোষবিদ্যা, যেটার জনক রবার্ট হুক। আধুনিক কোষবিদ্যা, বর্তমানে আমরা যে এক্সটেন্সিভ আকারে কোষ নিয়ে জানছি, এটার জন্য জনক দেওয়া হয়েছে কার্ল পি সোয়ানসনকে। এবং আরেকজন বিজ্ঞানী লিওনেল হুক 1674 সালে, কোষবিদ্যা রবার্ট হুক তো 1665-তে আবিষ্কার করছে। তার 9 বছর পর লিওনেল হুক বলে, রবার্ট হুক যা দেখছে এটা কোষ না, এটা কোষ প্রাচীর। আমি দেখতে পাইছি কোষ প্রাচীর ছাড়া কোষের ভেতরের অংশগুলা। এই যে কোষের ভেতরে ছোট 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 বিভিন্ন অঙ্গের মতো থাকে, ছোট ছোট অংশগুলা থাকে, তাদেরকে সেল অর্গানালি বা কোষীয় অঙ্গাণু বলা হয়। রাইবোজোম, গোলজি বস্তু, প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছি। কোষতত্ত্ব বা সেল থিওরি হলো, কোষ হলো জীবন্ত সত্তার গাঠনিক, শারীরবৃত্তীয় এবং সাংগঠনিক একক। যে একটা জীবন্ত যে সত্তা আছে, সেই জীবন্ত সত্তার গাঠনিক, শারীরবৃত্তীয় এবং সাংগঠনিক একক। কোষ হলো জীবের মৌলিক একক। কোষ হলো বংশগতির একক। সকল জীব এক বা একাধিক কোষ নিয়ে গঠিত এবং পূর্বসৃষ্ট কোষ থেকেই আমাদের নতুন কোষ সৃষ্টি হয়। তো হচ্ছে চলো আমরা আমাদের আজকের টপিক হচ্ছে কোষের প্রকারভেদ। আমরা কোষকে নানাভাবে, নানা রকমভাবে হচ্ছে কোষকে ভাগ করব। তাহলে আজকে আমাদের পড়ালেখার টপিক কি? আজকে আমাদের পড়ালেখার টপিক হচ্ছে কোষের প্রকারভেদ। কোষের প্রকারভেদ, কোষের প্রকারভেদ, কোষের প্রকারভেদ, কোষের প্রকারভেদ। ঠিক আছে, কোষের প্রকারভেদ। এই যে কোষের প্রকারভেদ আমরা দেখতে পাচ্ছি, কোষের প্রকারভেদ আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা কোষটাকে নানা বিষয়ের উপর ভিত্তি করে কোষকে আমরা ভাগ করতে পারি। তাহলে খেয়াল করো, 1 নম্বরে হচ্ছে কোষ। কোষকে আমরা হচ্ছে শারীরবৃত্তীয় গঠনের উপর ভিত্তি করে ভাগ করতে পারি। কোষকে আমরা হচ্ছে নাম্বার 1 যে ভাগটা করব, সেটা হচ্ছে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে। শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষটাকে নাম্বার 1 আমরা যেটা ভাগ করব, সেটা হচ্ছে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে। শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে, শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে, শারীরবৃত্তীয় কাজের আমরা হচ্ছে ভিত্তিতে কোষকে ভাগ করতে পারি। শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে আমরা কোষকে ভাগ করতে পারি। প্রথমে যে ভাগটা কোষের, সেটা 2টা ভাগ আসে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে। একটা হচ্ছে শারীরবৃত্তীয় কাজ, মানে আমাদের বডিতে যত কোষ আছে সেই কোষগুলোকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় দেহকোষ, আরেকটাকে বলা হয় জনন কোষ। তাই শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটাকে বলি হচ্ছে যে দেহকোষ, একটাকে বলি হচ্ছে আমাদের দেহকোষ, আর একটাকে বলি হচ্ছে আমরা জনন কোষ। একটাকে বলি হচ্ছে আমরা দেহকোষ, একটাকে বলি হচ্ছে আমরা দেহকোষ, একটাকে বলি হচ্ছে আমরা দেহকোষ, একটাকে বলি হচ্ছে আমরা দেহকোষ বা ইংরেজিতে বলি হচ্ছে আমরা সোমাটিক সেল। একটাকে বলি দেহকোষ বা ইংরেজিতে বলি হচ্ছে আমরা সোমাটিক সেল। আরেকটাকে বলি হচ্ছে আমরা জনন কোষ বা ইংরেজিতে বলি হচ্ছে গ্যামেট। আরেকটাকে বলি হচ্ছে আমরা জনন কোষ বা ইংরেজিতে বলি হচ্ছে গ্যামেট। আরেকটাকে জনন কোষ বা ইংরেজিতে বলা হয় হচ্ছে গ্যামেট বলা হয়। তাহলে এই 2 টাইপের কোষ বেসিক্যালি আমাদের শরীরের ভেতর রয়েছে। শারীরবৃত্তীয় কাজ বা ফিজিওলজিক্যাল ফাংশনের উপর দেহকোষ, আর হচ্ছে যে আমাদের জনন কোষ। তাহলে দেহকোষ কি? যে কোষ জনন কোষ না সেটাই দেহকোষ। আর জনন কোষ কি? যে কোষ দেহকোষ না সেটাই হচ্ছে আমাদের জনন কোষ। বইয়ের মধ্যে এক্সাক্ট সংজ্ঞা এটাই দেওয়া আছে, দেহকোষ হচ্ছে যে কোষ জনন কোষ না। বা জীবের অঙ্গ ও অঙ্গতন্ত্র গঠনকারী কোষকে দেহকোষ বলা হয়। জীবের অঙ্গ ও অঙ্গতন্ত্র গঠনকারী কোষকে, জীবের আমাদের যে বডির অঙ্গ আছে, এই হাত পা, এই অঙ্গ ও অঙ্গতন্ত্র গঠনকারী কোষকে সোমাটিক সেল বলা হয়। অঙ্গতন্ত্র গঠনকারী কোষ যারা, তারা হচ্ছে দেহকোষ বা সোমাটিক কোষ, অঙ্গতন্ত্র গঠনকারী কোষ। তাহলে হচ্ছে জীবের অঙ্গ ও অঙ্গতন্ত্র গঠনকারী কোষকে বলা হয় হচ্ছে সোমাটিক সেল বলা হয়। আর হচ্ছে জনন কোষ কি? জনন কোষ হচ্ছে যৌন প্রজননের জন্য জননাঙ্গে মায়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন, যৌন জননের জন্য, এটা হবে যৌন মিলন বা সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য ডিপ্লয়েড জীবের জননাঙ্গে মায়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড সংখ্যক কোষের কোষকে গ্যামেট বা জনন কোষ বলা। এটার একটা বড় সংজ্ঞা দেওয়া আছে এবং এই বড় সংজ্ঞাটা পড়তে গেলে তোমাদের কিছু কনফিউশনও জাগবে, আমি জানি, সবকিছু দূর করা হবে। তাহলে যৌন প্রজননের জন্য ডিপ্লয়েড জীবের জননাঙ্গে, যৌন প্রজননের জন্য, যৌন প্রজননের জন্য, যৌন প্রজননের জন্য, যৌন প্রজননের জন্য, প্রজননের জন্য আমাদের হচ্ছে যৌন প্রজননের জন্য এই ডিপ্লয়েড জীবের যৌন প্রজননের জন্য আমরা হচ্ছে কি দেখতে পাচ্ছি? যৌন প্রজননের জন্য আমাদের হচ্ছে ডিপ্লয়েড জীবের জননাঙ্গে মায়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন, যৌন প্রজননের জন্য আমাদের ডিপ্লয়েড জীবের জননাঙ্গে, ডিপ্লয়েড আমাদের যে জীব আছে সেই ডিপ্লয়েড জীবের জননাঙ্গে, ডিপ্লয়েড জীবের জননাঙ্গে, ডিপ্লয়েড জীবের জননাঙ্গে। তাহলে আমরা কি করব? যৌন প্রজননের উদ্দেশ্যে ডিপ্লয়েড জীবের জননাঙ্গে মায়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন, মায়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড কোষকে, মায়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড কোষকে গ্যামেট বা জনন কোষ বলা হয়। প্রক্রিয়ায় উৎপন্ন আমাদের হ্যাপ্লয়েড কোষকে, উৎপন্ন হ্যাপ্লয়েড কোষকে, হ্যাপ্লয়েড কোষকে, হ্যাপ্লয়েড কোষকে, হ্যাপ্লয়েড কোষকে আমাদের হচ্ছে
জনন কোষ বা গ্যামেট বলা হয়। সংজ্ঞাটা লেখো, প্রতিটা বিষয় ভাইয়া বুঝাই দিব। জনন কোষ বা গ্যামেট বলে, প্রতিটা বিষয় ভাইয়া বুঝাই দিব গ্যামেট বলে। এমন কোনো কিছু থাকবে না যেটা তুমি বোঝো নাই, প্রতিটা বিষয় ভাইয়া বুঝাই দিব। তাহলে আসো এটা আগে লেখো যে কোষের আমাদের শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে বা ফিজিওলজিক্যাল ফাংশনের উপর ভিত্তি করে শারীরবৃত্তীয় কাজ, বা ইংরেজিতে এটাকে বলা হয় ফিজিওলজিক্যাল ফাংশনের উপর, অ্যাকর্ডিং টু ফিজিওলজিক্যাল ফাংশন, অ্যাকর্ডিং টু ফিজিওলজিক্যাল ফাংশন, অ্যাকর্ডিং টু ফিজিওলজিক্যাল ফাংশন, অ্যাকর্ডিং টু physiological function, according to physiological function, according to physiological function, according to physiological function, according to physiological function আমরা হচ্ছে যে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে আমরা হচ্ছে ভাগ করতে পারি। তাহলে হচ্ছে খেয়াল করে দেখো, একটা হচ্ছে যে আমাদের দেহকোষ, আর একটা হচ্ছে আমাদের সোমাটিক দেহকোষ বা সোমাটিক সেল, যেটা হচ্ছে জীবের অঙ্গ প্রত্যঙ্গ গঠন করাকারী কোষ। আর জনন কোষ বা গ্যামেট যেটা আছে, এটা যৌন প্রজননের সময় আমাদের এখানে বলছে যে ডিপ্লয়েড জীবের জননাঙ্গে মায়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড কোষের জনন কোষকে গ্যামেট বলা হয়। এখন এখানে প্রথম প্রশ্ন যেটা আমাদের জন্য, সেটা হচ্ছে হ্যাপ্লয়েড কি ডিপ্লয়েড কি। এটা হচ্ছে আমাদের দুনিয়ায় প্রথম প্রশ্ন যে ভাইয়া হ্যাপ্লয়েড কইতেছেন এটা কি আর ডিপ্লয়েড কইতেছেন এটা কি, যে হ্যাপ্লয়েডটা কি আর ডিপ্লয়েডটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের একটা প্রথম প্রশ্ন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা প্রথম প্রশ্ন। তাহলে হ্যাপ্লয়েড কি ডিপ্লয়েড কি, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। সো চলো এই প্রশ্নটার উত্তর আমরা খোঁজার চেষ্টা করি যে হ্যাপ্লয়েড জিনিসটা কি, ডিপ্লয়েড জিনিসটা কি। তো আসো যে আমরা এই জায়গাটা বোঝার আগে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড জিনিসটা বুঝে আসি। দেখবা যে তোমরা বায়োলজি বইয়ের ক্ষেত্রে এরকম কথা বারবার পাবা যে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, পলিপয়েড, তো হচ্ছে এরকম টার্ম পাবা। এটা বেসিক্যালি হচ্ছে একটা কোষে ক্রোমোজোম এর বিন্যাসের উপর ভিত্তি করে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, পলিপ্লয়েড এই টার্মগুলো ব্যবহার করা হয়। তার মানে একটি কোষে বিদ্যমান ক্রোমোজোম সংখ্যার উপর ভিত্তি করে আমরা এই ক্লাসিফিকেশনটা করি। এখন এই ক্রোমোজোম সংখ্যার উপর ভিত্তি করে কিভাবে করি? ধরো একটা কোষে 6টা ক্রোমোজোম আছে, একটি কোষে 6টা ক্রোমোজোম আছে, ধরে নাও 6 ক্রোমোজোম বিশিষ্ট কোষ, 6 ক্রোমোজোম বিশিষ্ট কোষ। আমাদের একটা কোষ আছে যার মধ্যে 6 ক্রোমোজোম বিশিষ্ট কোষ, যে এই কোষে 6টা ক্রোমোজোম আছে, 6 ক্রোমোজোম বিশিষ্ট কোষ। এখন এই 6 ক্রোমোজোম বিশিষ্ট যে কোষ আছে, এখানে 6টা ক্রোমোজোম আছে। ক্রোমোজোমের নাম তোমরা অবশ্যই তোমাদের এসএসসি লেভেলে শুনছো, যে ক্রোমোজোম হচ্ছে যে আমাদের নিউক্লিয়াসের মধ্যে বিদ্যমান এমন একটা জিনিস যেটা বংশগতির মূল বৈশিষ্ট্যটা বহন করে, সেটাই হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম হচ্ছে আমাদের একটা জীবকোষের ভেতর থাকে এবং জীবকোষের বিদ্যমান মূল উপাদান যেটা বংশগতির বৈশিষ্ট্যটা ক্যারি করে। এখন 6 ক্রোমোজোম বিশিষ্ট কোষ 3 টাইপের হতে পারে, বা 6টা ক্রোমোজোম একটা কোষের মধ্যে 3 ভাবে থাকতে পারে। এটা ধরো একটা কোষ, এটা ধরো আরেকটা কোষ, এটা ধরো আরেকটা কোষ। নর্মালি ক্রোমোজোমগুলো দেখতে এরকম হয়, ক্রোমোজোমের শেপটা দেখতে বেসিক্যালি এরকম হয়, ক্রোমোজোমের শেপটা দেখতে বেসিক্যালি এরকম হয় ক্রোমোজোমটা। তো এই যে আমাদের ক্রোমোজোম আছে 6টা ক্রোমোজোম, ধরো আলাদা আলাদা দুনিয়ায়, তাদের 6টা ক্রোমোজোমের দুনিয়া আলাদা আলাদা, 6টা ক্রোমোজোমের দুনিয়া আলাদা আলাদা। এই 3টা ক্রোমোজোম, এই পাশে আবার হচ্ছে 3টা ক্রোমোজোম, দুনিয়াই পুরা আলাদা, দুনিয়াই পুরা আলাদা। 6টা ক্রোমোজোমের হচ্ছে দুনিয়াই থাকে হচ্ছে পুরা আলাদা দুনিয়া থাকে, 6টা ক্রোমোজোমের দুনিয়াটাই পুরা কি হয়, আলাদা দুনিয়া হয়। ঠিক আছে, তাই 6 ক্রোমোজোম, 6 ক্রোমোজোমের 6টা আলাদা আলাদা দুনিয়া হয়েছে, 6 ক্রোমোজোমের 6টা আলাদা আলাদা বিষয় হয়েছে। এই যে 6 ক্রোমোজোমের 6টা আলাদা দুনিয়া, 6টা আলাদা আলাদা বিষয়, তো আমাদের 6টা ক্রোমোজোম, 6টা ক্রোমোজোম আলাদা আলাদা আছে, কেউ কাউকে গোনে না। এই ক্রোমোজোমের সাথে এই ক্রোমোজোমের কোনো মিল নেই, এই ক্রোমোজোমের সাথে এটার কোনো মিল নেই, এটার সাথে এটার কোনো মিল নেই। তাহলে ক্রোমোজোমগুলো আলাদা আলাদা করে আছে। তাহলে 6টা ক্রোমোজোম প্রত্যেকে নিজে একটা সেট হিসেবে কাজ করতেছে। 6টা ক্রোমোজোম প্রত্যেকে নিজে একটা সেট হিসেবে কাজ করতেছে, নিজে আলাদাভাবে কাজ করে বৈশিষ্ট্য প্রকাশের লক্ষ্যে সে তার যে যুদ্ধ সেটা চালায় যাচ্ছে। তো এটা হচ্ছে এক ধরনের ক্রোমোজোমের বিন্যাস। আরেকটা বিন্যাসের মধ্যে এরা চিন্তা করলো যে আসলে এভাবে আলাদা আলাদা থাইকা সমস্যা, নিজের একটু বিপদে পড়লে কারো থেকে সাপোর্ট পাওয়া যায় না, এর চেয়ে করি কি একসাথে থাকি। 6টা ক্রোমোজোম চিন্তা করলো যে আমরা 2 জন মিলে মিলে একসাথে থেকে আমরা হচ্ছে থাকি এবং একসাথে হচ্ছে যে আমরা দেখি কি করা যায়, একসাথে থাকি এবং একসাথে হচ্ছে আমাদের কি করা যায় দেখি। তাহলে 6টা ক্রোমোজোম এমনভাবে আছে যে 2টা ক্রোমোজোম আমাদের একসাথে আছে, 2টা ক্রোমোজোম আমাদের একসাথে আছে। তাই 2টা করে ক্রোমোজোম একসাথে আছে, 2টা করে ক্রোমোজোম মিলে একটা সেট গঠন করে। তাহলে এখানে 2টা করে ক্রোমোজোম একসাথে আছে, এই 2টা ক্রোমোজোম মিলে বৈশিষ্ট্য প্রকাশ করে। একটা বৈশিষ্ট্য প্রকাশের পেছনে এই 2টা ক্রোমোজোমের হাত থাকে, 2টা ক্রোমোজোম মিলে একটা বৈশিষ্ট্যকে ধারণ করে, 2টা ক্রোমোজোম মিলে একটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করে। তাহলে 2টা করে আমাদের ক্রোমোজোম থাকে, এটা একটা ঘটনা হইতে পারে।
আরেকটা ঘটনা আছে যে ধরো এখানে হচ্ছে ক্রোমোজোম 3 জন বললো যে না 2 জন থেকে পোষাইতেছে না, 3 জন করে আমরা একসাথে থাকবো, 3 জন করে একসাথে থাকবো, ওকে থাকো, 3 জন করে একসাথে আমাদের থাকতে চাইলে 3 জন করে একসাথে থাকো। তাইলে এখন হচ্ছে দেখো যে একটা ক্রোমোজোম মিলে যদি একটা সেট গঠন করে, তাহলে একটা কোষে একটা ক্রোমোজোম মিলে একটা সেট, তাহলে এই সেটটা একটা সেট এবং এই সেটটা তার বৈশিষ্ট্য প্রকাশ করে তার মতো, এই ক্রোমোজোমটা একটা সেট, ও তার বৈশিষ্ট্য প্রকাশ করে তার মতো, ও একটা সেট, ও তার বৈশিষ্ট্য প্রকাশ, ও ওর বৈশিষ্ট্য, ওর বৈশিষ্ট্য, ও ওর বৈশিষ্ট্য প্রকাশ করতেছে। তাহলে সবাই সবার বৈশিষ্ট্য প্রকাশ করতেছে নিজে নিজে। তাহলে একটি ক্রোমোজোম যদি একটি সেট হিসেবে কাজ করে তাহলে তখন সেটাকে বলা হয় হ্যাপ্লয়েড। হ্যাপ্লো মানে একা, হ্যাপ্লো মানে কি একা, ডিপ্লো মানে 2 আর ট্রিপ্লো মানে হচ্ছে 3। তাহলে একটা ক্রোমোজোম মিলে যদি একটি সেট গঠন হয় তাহলে এটাকে বলি হ্যাপ্লয়েড। তাহলে এই যে এটা হচ্ছে যে আমাদের একটি ক্রোমোজোম মিলে আমাদের একটি সেট, একটি ক্রোমোজোম মিলে একটি ক্রোমোজোম মিলে একটি ক্রোমোজোম মিলে একটি সেট, একটি ক্রোমোজোম মিলে আমাদের যদি একটি সেট হয়, একটি ক্রোমোজোম মিলে একটি সেট হয় তখন তাকে কি বলবো? যদি দুটি ক্রোমোজোম মিলে আমাদের একটি সেট হয়, যদি দেখা যায় দুটি ক্রোমোজোম মিলে একটি সেট, দুইটা করে ক্রোমোজোম মিলে একটা সেট এবং তারা তাদের বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, দুইটা ক্রোমোজোম মিলে একটি সেট, দুইটা ক্রোমোজোম মিলে আমরা দেখতে পাচ্ছি একটি সেট, এটা একটা গঠন। আর হচ্ছে এখানে তিনটা ক্রোমোজোম মিলে একটা সেট, তিনটা ক্রোমোজোম মিলে একটা সেট, তিনটা ক্রোমোজোম মিলে আরেকটা সেট, তিনটা ক্রোমোজোম মিলে একটা সেট। এখানে দেখতে পাচ্ছি আমরা তিনটা ক্রোমোজোম মিলে একটি সেট, 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 তিনটা ক্রোমোজোম মিলে একটি সেট। ঠিক আছে, তাহলে দেখো একটি ক্রোমোজোম মিলে যদি একটা সেট হয় তখন তাকে বলা হয় হচ্ছে হ্যাপ্লয়েড, 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 হ্যাপ্লয়েড। এবং হ্যাপ্লয়েডটাকে প্রকাশ করা হয় হচ্ছে একটা এন দিয়ে, একটা এন দিয়ে আমরা হ্যাপ্লয়েড প্রকাশ করি, যে এনটা দিয়ে বেসিক্যালি 1 বোঝাচ্ছে যে একটা ক্রোমোজোম মিলে একটা সেট। তারপর দুইটা ক্রোমোজোম মিলে যদি হয় তখন সেটাকে বলি হচ্ছে আমরা ডিপ্লয়েড, ডিপ্লয়েড। এই ডিপ্লয়েডটাকে আমরা প্রকাশ করি হচ্ছে 2n দিয়ে, ডিপ্লয়েডটাকে কি দিয়ে প্রকাশ করি? ডিপ্লয়েডটাকে প্রকাশ করি হচ্ছে 2n দিয়ে আমরা ডিপ্লয়েডটাকে প্রকাশ করি, কারণ n মানে 1, এখানে একটা এবং একটা দুইটা ক্রোমোজোম মিলে একটা সেট তৈরি হয়েছে 2n, n ইন মানে 1, তাই 2 × 1 মানে 2, তার মানে দুইটা ক্রোমোজোম মিলে একটা সেট তৈরি হয়েছে, দুইটা ক্রোমোজোম মিলে বৈশিষ্ট্য প্রকাশ করতেছে। যদি তিনটা ক্রোমোজোম মিলে একটা সেট তৈরি হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে ট্রিপ্লয়েড, 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 বা এটাকে তাহলে আমরা কি বলবো 3n। আর এরকম অসংখ্য ক্রোমোজোম মিলে বা বহু ক্রোমোজোম মিলে যদি একটা সেট তৈরি হয় তখন সেটাকে পলিপ্লয়েড বলা হয়। তাহলে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড মানে কি? যে আমাদের ক্রোমোজোমগুলো কিভাবে বিন্যস্ত আছে। এমন যদি হয় যে ক্রোমোজোমগুলা একটা একটা করে আছে এবং একাই তার সব কাজ শেষ করে ফেলতেছে, কাউরে গুনতেছে না, কাউরে চাচ্ছে না, একদম সবাইরে কাউরে পাত্তাই দিচ্ছে না, তাহলে যদি ক্রোমোজোম যদি এমন হয় যে কাউকে পাত্তা দিচ্ছে না, নিজেই 100-র 100, তখন সেটাকে আমরা বলি হচ্ছে হ্যাপ্লয়েড। তখন সেটাকে আমরা কি বলি? তখন সেটাকে আমরা বলি হচ্ছে হ্যাপ্লয়েড বলি। তাহলে হচ্ছে আমাদের 6টা ক্রোমোজোম বিশিষ্ট একটা কোষ এবং এই 6টা ক্রোমোজোম আমাদের হচ্ছে যে আলাদা 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 আছে, কেউ কাউকে হচ্ছে গুনতেছে না, যে নিজের মতো কাজ করতেছে, তাহলে সেটাকে বলি হ্যাপ্লয়েড। দুইটা করে ক্রোমোজোম মিলে যদি একটা সেট তৈরি হয় তাহলে সেটাকে বলি ডিপ্লয়েড। যদি তিনটা করে ক্রোমোজোম মিলে একটা সেট তৈরি হয় তাহলে সেটাকে বলি আমরা ট্রিপ্লয়েড। তাহলে 6 ক্রোমোজোম বিশিষ্ট গঠন হচ্ছে এটা, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড। ঠিক আছে, ক্লিয়ার? আমরা হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েডের বিষয়ে আমরা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দেখো আমাকে একটু জানো যে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড বিষয়টা তুমি বুঝতে পারছো কিনা। ক্লিয়ার। এখন খেয়াল করো এই যে আমাদের এখানে কি বলছে, এখন এখানে বলছে যে আমাদের জনন কোষে বলছে যে একটা ডিপ্লয়েড জীব, ডিপ্লয়েড জীব মানে আমরা হচ্ছে ডিপ্লয়েড, আমাদের বডিতে যে কোষগুলো আছে না সেগুলো হচ্ছে ডিপ্লয়েড কোষ। সো কারণ কি, আমরা হচ্ছে উন্নত প্রাণী, উন্নত প্রাণীতে কোষগুলো ডিপ্লয়েড থাকে। এবং যেটা মনে রাখবা, দেহকোষ বা সোমাটিক সেলগুলো হবে হচ্ছে আমাদের ডিপ্লয়েড বা 2n, দেহকোষ বা সোমাটিক সেলগুলো হবে হচ্ছে ডিপ্লয়েড বা এটাকে বলি হচ্ছে আমরা 2n। আর জননকোষ বা গ্যামিট হবে হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড বা n, জননকোষ বা গ্যামিট হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড বা n হবে। কারণ কি বলছে এখানে, এই যে ডিপ্লয়েড আমাদের জীব, আমাদের ডিপ্লয়েড জীবের জননাঙ্গে যে কোষ থাকবে সেটা ডিপ্লয়েড কোষ থাকবে, সেই জননাঙ্গে ডিপ্লয়েড যে মাতৃকোষ থাকবে সেটা মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড কোষ থাকবে। কারণ আমরা ছোটবেলায় পড়ছি মায়োসিসকে কি বলা হয়? হ্রাসমূলক বিভাজন, যেখানে ক্রোমোজোম সংখ্যা হ্রাস হয়, 2n কে n করে দেয়, ডিপ্লয়েডকে হ্যাপ্লয়েড করার কাজ কে করে? মায়োসিস করে। তাহলে জননকোষ হবে হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড বা n, জননকোষ হবে কি আমাদের? জননকোষ হবে হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড বা n, জননকোষ হবে কি আমাদের? হ্যাপ্লয়েড বা n, জননকোষ হবে হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড বা n।
এবং এই জননকোষে হ্যাপ্লয়েড বা অ্যানের মধ্যে আছে আমাদের দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে শুক্রাণু আর একটা হচ্ছে ডিম্বাণু। একটা আসবে শুক্রাণু আর একটা আসবে হচ্ছে আমাদের ডিম্বাণু। শুক্রাণু এবং ডিম্বাণু এই দুইটা গঠন আমাদের আসবে, শুক্রাণু এবং ডিম্বাণু এই দুইটা গঠন আমাদের আসবে। তাহলে হচ্ছে এই হ্যাপ্লয়েড বা অ্যানের মধ্যে আমরা একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণু এই দুইটা গঠন হচ্ছে পাবো। তাহলে এই হচ্ছে আমাদের কথা। তাহলে দেখো কোষ জিনিসটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা দেহকোষ, একটা হচ্ছে জননকোষ। দেহকোষের মধ্যে উদাহরণ অনেক আছে, যে আমাদের এই শুক্রাণু ডিম্বাণু ছাড়া দুনিয়ার যত কোষ আছে সব কোষই হচ্ছে যে আমাদের দেহকোষ হিসেবে কাজ করে। তাই আমরা বুঝতে পারলাম যে দেহকোষ এবং জননকোষ কি, এবং একই সাথে আমরা বুঝতে পারছি হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড কথাগুলো বলতে কি বোঝায়। এখন আমরা যেটা শিখবো যে আমাদের হচ্ছে আরো এক টাইপের কোষ আছে, সেটা হচ্ছে যে আমাদের উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। প্রকৃত কোষটাকে আমরা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী দুইটা ভাগে ভাগ করতে পারি। যে প্রকৃত কোষী জীব তাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা উদ্ভিদ কোষ এবং একটা প্রাণী কোষ। প্রকৃত কোষী জীব, প্রকৃত কোষী জীব, এই প্রকৃত কোষী জীবটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে উদ্ভিদ কোষ এবং আরেকটা হচ্ছে প্রাণী কোষ। প্রকৃত কোষী জীবকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে উদ্ভিদ কোষ, একটা হচ্ছে প্রাণী কোষ। প্রকৃত কোষী জীবকে দুইটা ভাগে ভাগ করা যায় কি, একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ। ও একটা হচ্ছে উদ্ভিদ কোষ, একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ। একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে আমাদের প্রাণী কোষ। একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, ঠিক আছে? উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। এই যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ আছে, এই উদ্ভিদ কোষ কি, প্রাণী কোষ কি, জিনিসটা আসো আমরা একটু বোঝার চেষ্টা করি। তো উদ্ভিদ কোষ হচ্ছে উদ্ভিদে বিদ্যমান কোষকে উদ্ভিদ কোষ বলা হয়, প্রাণী কোষ হচ্ছে প্রাণীতে বিদ্যমান কোষকে প্রাণী কোষ বলা হয়। এখানে আমরা কিছু ঘটনা শিখবো, যেমন হচ্ছে এই কিছু মানে পার্থক্যের মতোই বেসিক্যালি এই জিনিসটা পড়বো, যে কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর হচ্ছে আমাদের এই উদ্ভিদ কোষে হচ্ছে কোষ প্রাচীর হচ্ছে থাকে, আর প্রাণী কোষে হচ্ছে এই কোষ প্রাচীর হচ্ছে থাকে না, থাকে না। তাহলে এক নম্বর বিষয় হচ্ছে কোষ প্রাচীর থাকে, থাকে না। দুই নম্বর বিষয় হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড হচ্ছে উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। আমাদের থাকলে ভালোই হইতো, খাবারের জন্য আর কারোর উপর ডিপেন্ডেন্ট থাকা লাগতো না। যখন খাবার খেতে মন চাইতো একটু রোদে যেতাম, রোদ পোহাইতাম, খাবার হয়ে যেত। কি মজা হইতো না, আহা কি আনন্দ, আকাশে বাতাসে হয়ে যেত। তারপর হচ্ছে তিন নম্বর যে জিনিসটা আমরা দেখতে পাবো, তাহলে একটা হচ্ছে যে কোষ প্রাচীর, দুই নম্বরে হচ্ছে প্লাস্টিড, তিন নম্বরে হচ্ছে যে আমাদের কোষ গহ্বর। কোষ গহ্বর হচ্ছে যে এখানে আমাদের থাকে কোষ গহ্বর, উদ্ভিদ কোষে হচ্ছে আমাদের উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে, প্রাণী কোষে বেসিক্যালি কোষ গহ্বর থাকে না। প্রাণী কোষে বেসিক্যালি হচ্ছে আমাদের কোষ গহ্বর থাকে না, থাকলেও অনেক ছোট আকৃতির হয়। তাহলে হচ্ছে থাকে এবং হচ্ছে বড় হয়, থাকে এবং হচ্ছে এখানে কোষ গহ্বরটা খুব বড় সাইজের হয়। এখানে বেসিক্যালি থাকে না, থাকলেও খুব ছোট হয়, থাকে না বা থাকলেও খুব ছোট হয়, বা থাকলেও খুব ছোট হয়, থাকে না থাকলেও খুব ছোট হয়, থাকলেও খুব ছোট হয়, থাকলেও খুব ছোট হয়, থাকলেও কি হয়, থাকলেও খুব ছোট হয়, ঠিক আছে? থাকলেও খুব ছোট হয়, ঠিক আছে? তাহলে হচ্ছে এক নম্বর বিষয় হচ্ছে এখানে থাকেই না, বা থাকলেও এখানে কি হয়, খুব ছোট হয়। থাকে না, থাকলেও হচ্ছে আমাদের কি হয়, থাকলেও হচ্ছে খুব ছোট হয়। এটা হচ্ছে যে আমাদের একটা বিষয়। তারপরে নেক্সট যে আমাদের বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, যে নেক্সট যে ঘটনাটা, সেটা হচ্ছে আমাদের এই সঞ্চিত সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম নামে একটা অঙ্গাণু হচ্ছে যে আমাদের বেসিক্যালি হচ্ছে সেন্ট্রোসোম। সেন্ট্রোসোম, এই সেন্ট্রোসোমটা উদ্ভিদ কোষে থাকে না, মানে এতক্ষণ উদ্ভিদ কোষ আপার হ্যান্ড ছিল, এখন প্রাণী কোষটা একটু আপার হ্যান্ড হবে, থাকে না। আর এখানে হচ্ছে সেন্ট্রোজোমটা থাকে। নেক্সট কথা হচ্ছে যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে সঞ্চিত খাদ্য। কি খাবার দাবার ওরা সঞ্চয় করে। উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে আমাদের স্টার্চ, বা যেটাকে বাংলায় বলা হয় শ্বেতসার। উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ, বা বাংলায় যেটাকে বলা হয় হচ্ছে স্টার্চ বা শ্বেতসার, স্টার্চ বা শ্বেতসার। আর প্রাণী কোষের সঞ্চিত খাদ্য কি, প্রাণী কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন এবং চর্বি। প্রাণী কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন, গ্লাইকোজেন এবং হচ্ছে আমাদের চর্বি, গ্লাইকোজেন এবং চর্বি, গ্লাইকোজেন এবং হচ্ছে চর্বি হচ্ছে আমাদের প্রাণী কোষের সঞ্চিত খাদ্য। তো তাইলে হচ্ছে আমাদের দেখো যে এই উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের একটা পার্থক্যও কিন্তু আমরা দেখে ফেললাম। এটা একটু লিখে ফেলি আমরা সবাই সুন্দর করে। তাহলে এতটুকু নিয়েও আমাদের মোটামুটি কোনো কনফিউশন থাকার কথা না, কারণ এটাও আমাদের হচ্ছে একদম নেটিভ, আমরা ছোটবেলা থেকে এটা জানি।
এখন একটা নতুন জিনিস আমরা জানবো, এটা আমাদের এসএসসি লেভেলে একটু ছিল, বাট এখন আমরা ভালো করে জানবো। সেটা হচ্ছে আমাদের দুই ধরনের কোষ আছে দুনিয়ায়, যে নিউক্লিয়াসের গঠনের উপর দুইটা কোষ আছে, একটা আদি কোষ আর একটা প্রকৃত কোষ। তাহলে কোষকে আমরা নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করতে পারি। যে একটা কোষ, এটাকে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করা যায়। যে নিউক্লিয়াসের গঠনের উপর একটা কোষকে দুই ভাগে ভাগ করা যায়। নিউক্লিয়াসের গঠনের উপর দুইটা ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় প্রকৃত কোষ আর একটাকে বলা হয় আদি কোষ। নিউক্লিয়াসের গঠনের উপর একটা কোষকে দুই ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় হচ্ছে আমাদের প্রকৃত কোষ আর একটাকে বলা হয় হচ্ছে আদি কোষ। একটাকে বলা হয় প্রকৃত কোষ আর একটাকে বলা হয় হচ্ছে আদি কোষ। তাহলে হচ্ছে একটা আমাদের কি, একটা হচ্ছে প্রকৃত কোষ আর একটা হচ্ছে আদি কোষ। একটা হচ্ছে প্রকৃত কোষ আর একটা কি আমাদের, আরেকটা হচ্ছে আদি কোষ। একটা হচ্ছে প্রকৃত কোষ আর একটা হচ্ছে আদি কোষ। একটা হচ্ছে প্রকৃত কোষ আর একটা হচ্ছে আদি কোষ। একটা হচ্ছে প্রকৃত কোষ আর একটা হচ্ছে আদি কোষ। এই যে প্রকৃত কোষ এবং আদি কোষ, প্রকৃত কোষের ইংরেজি কি, প্রকৃত কোষের ইংরেজি হচ্ছে, আদি কোষটি আগে রাখি, যে আদি যুগ, আদিম যুগ, তাকে আগে রাখা ভালো। আর যেটা হচ্ছে প্রকৃত, সেটাকে একটু পরে রাখি, কারণ আগে আদিম মানুষ ছিল, এরপর হচ্ছে যে আমরা এই নতুন যুগের মানুষটা আছে। আদি কোষ আর একটা হচ্ছে আমাদের এই প্রকৃত কোষ, আদি কোষ, এবং আরেকটা হচ্ছে এই প্রকৃত কোষ। সো আদি কোষ যে আছে তাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল। ভাইয়া প্রো মানে তো হচ্ছে আপনি শিখাইছেন আগে বা আদি বা পুরাতন, আর প্রকৃত মানে হচ্ছে ইউক্যারিওটিক সেল। তাহলে হচ্ছে যে আমরা এই যে ক্যারিয়ন যে টার্মটা পাইছি, ক্যারিয়ন টার্মটা হচ্ছে যে কি, এই যে ক্যারিয়ন ওয়ার্ডটা আমরা পেলাম, এই কি ওয়ার্ডের মধ্যে আমরা দেখি যে এই ক্যারিয়ন ওয়ার্ডটা দিয়ে কি বোঝায়। এই ক্যারিওটিক কথাটা যে পাইছি, কথাটা হচ্ছে ক্যারিয়ন থেকে। ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। ক্যারিয়ন মানে কি, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসকে বলা হয় হচ্ছে ক্যারিয়ন। নিউক্লিয়াসকে কি বলে, নিউক্লিয়াসকে বলা হয় ক্যারিয়ন। তাহলে খেয়াল করে দেখো, এই যে আমাদের প্রোক্যারিওটিক সেল, তার মানে হচ্ছে আদি নিউক্লিয়াস বিশিষ্ট। তাহলে প্রোক্যারিওটিক মানে হচ্ছে কি, প্রোক্যারিওটিক আদি কেন্দ্রিক কোষ। আদি কোষ না বলে আদি কেন্দ্রিক কোষ, তোমাদের বইয়ের টার্মটা ব্যবহার করছে আদি কেন্দ্রিক কোষ, একে আদি কোষও বলা হয়, আদি কেন্দ্রিক কোষ। দ্যাট মিনস এই কেন্দ্রিকা মানে হচ্ছে নিউক্লিয়াসটা আমাদের অপ্রকৃত বা আদি বা পুরাতন নিউক্লিয়াস থাকে। তাহলে এটাও আমরা তাহলে বলি প্রকৃত কেন্দ্রিক কোষ, এটাকেও আমরা বলি হচ্ছে প্রকৃত কেন্দ্রিক কোষ। এটার আরো একটা বাংলা টার্ম আছে, সেটাও লিখে দিই, কারণ পরীক্ষার হলে নাইলে মনে হবে যে আল্লাহ এটা তো আমি শুনি নাই। এটাকে বাংলায় বলা হয় প্রাক কেন্দ্রিক কোষ। প্রাক মানে হচ্ছে পুরাতন, প্রাক কেন্দ্রিক কোষ। আর প্রকৃত কেন্দ্রিক কোষেরও আরেকটা বাংলা টার্ম আছে, যেটাকে বলা হয় হচ্ছে সুকেন্দ্রিক কোষ। এই যে সুকেন্দ্রিক, আদি কেন্দ্রিক, প্রাক কেন্দ্রিক, এই কথাগুলোর আসলে মানে কি, এই কথাগুলো দিয়ে বেসিক্যালি কি বোঝায় বা কি আমরা বুঝতে পারি, এই জায়গা থেকে আমরা কি বুঝতে পারি। খেয়াল করে দেখো, আমাদের প্রকৃত কেন্দ্রিক কোষ, তারপর হচ্ছে যে প্রাক কেন্দ্রিক কোষ, এই কথাগুলো দিয়ে বেসিক্যালি কি বোঝায়। নাম্বার 1 এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হচ্ছে যে এই আদি কোষের নিউক্লিয়াসটা অগঠিত। নিউক্লিয়াসের চারটা অংশ আছে, তোমরা মনে আছে কিনা আমি জানি না। একটা নিউক্লিয়াসের চারপাশে একটা নিউক্লিয় ঝিল্লি থাকে, ভেতরে নিউক্লিয় প্লাজম থাকে, নিউক্লিওলাস থাকে, ক্রোমাটিন তন্তু থাকে। এখন মেইন জিনিস কিন্তু এখানে নিউক্লিয় ঝিল্লি যদি না থাকে, তাইলে তো কোনো প্রোডাক্টই ভেতরে থাকতে পারবে না, সব বের হয়ে যাবে। তাহলে আদিকেন্দ্রিক কোষের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, নিউক্লিয়াস অগঠিত। এখানে কোনো আমাদের আবরণী ঝিল্লি, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস কিচ্ছু থাকে না, শুধুমাত্র হচ্ছে যে আমাদের ডিএনএ গুলা ঘোরাফেরা করে। তাইলে কোনো আবরণ বেষ্টিত নিউক্লিয়াস, এমনকি আবরণ বেষ্টিত অন্য কোনো অঙ্গাণু এই জায়গায় থাকে না। তাহলে হচ্ছে এখানে আমাদের এই নিউক্লিয়াস, আবরণ বেষ্টিত নিউক্লিয়াস, 1 নম্বর পয়েন্ট হচ্ছে আবরণ বেষ্টিত নিউক্লিয়াস নেই, আবরণ বেষ্টিত নিউক্লিয়াস থাকে না, এমনকি আবরণযুক্ত কোনো অঙ্গাণুই এখানে নেই, কোনো অঙ্গাণুই নেই যার মধ্যে আবরণ আছে। আবরণযুক্ত কোনো অঙ্গাণু নেই।
আর হচ্ছে যে আমাদের সকেন্দ্রিক লিখে রাখছে, এটা হবে সুকেন্দ্রিক। সুকেন্দ্রিক যে এই সুকেন্দ্রিকের মধ্যে আমরা নাম্বার 1 পাবো হচ্ছে এখানে আবরণযুক্ত সম্পূর্ণ নিউক্লিয়াস থাকে, আবরণযুক্ত নিউক্লিয়াস থাকে, আবরণযুক্ত নিউক্লিয়াস সহ আবরণী অঙ্গাণু আছে, নিউক্লিয়াস সহ সকল অঙ্গাণুই থাকে, সকল অঙ্গাণু আছে। একটা কোষের মধ্যে যত অঙ্গাণু থাকা দরকার সকল অঙ্গাণু এর মধ্যে আছে, সকল অঙ্গাণু থাকে। তাহলে এর নিউক্লিয়াসে যেহেতু আবরণ নাই, তার মানে এর নিউক্লিয়াসটা অগঠিত, এর নিউক্লিয়াসটা অগঠিত। এখানে নিউক্লিয়াস সুগঠিত নয়, নিউক্লিয়াসটা সুগঠিত নয়, নিউক্লিয়াস সুগঠিত নয়, নিউক্লিয়াস সুগঠিত নয়, এই নিউক্লিয়াস সুগঠিত নয়। এতে আমাদের হচ্ছে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, আর হচ্ছে যে আমাদের নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, তারপর হচ্ছে যে আমাদের ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন নেই, নিউক্লিয়ার মেমব্রেন নেই, নিউক্লিয়ার মেমব্রেন নেই, নিউক্লিয়ার মেমব্রেন নেই, নিউক্লিয়ার মেমব্রেনও নাই, নিউক্লিয়ার মেমব্রেন নেই, নিউক্লিয়ার মেমব্রেনও এই জায়গায় আমাদের নেই। তার মানে একটা নিউক্লিয়াসের কোনো কিছুই এদের মধ্যে থাকে না, শুধুমাত্র ডিএনএ থাকে, শুধুমাত্র ডিএনএ থাকে যা সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকে, শুধুমাত্র আমাদের হচ্ছে ডিএনএ থাকে, শুধুমাত্র ডিএনএ থাকে যা সাইটোপ্লাজমে উন্মুক্ত অবস্থায়, সাইটোপ্লাজমে উন্মুক্ত অবস্থায় থাকে, সাইটোপ্লাজমে উন্মুক্ত অবস্থায় থাকে, সাইটোপ্লাজমে উন্মুক্ত অবস্থায় থাকে, সাইটোপ্লাজমে উন্মুক্ত অবস্থায় থাকে। ওকে, আর এপাশে হচ্ছে যে নিউক্লিয়াসটি সুগঠিত ও আবরণ বেষ্টিত, নিউক্লিয়াস সুগঠিত ও আবরণ বেষ্টিত, এখানে সকল অঙ্গাণু আছে, নিউক্লিয়াস সুগঠিত ও আবরণ বেষ্টিত, সুগঠিত ও আবরণ বেষ্টিত, সুগঠিত ও আবরণ বেষ্টিত, সুগঠিত এবং আবরণ বেষ্টিত। নিউক্লিয়াস সুগঠিত এবং নিউক্লিয়াসটা কেমন হয় আমাদের, নিউক্লিয়াসটা আবরণ বেষ্টিত হয়, সুগঠিত এবং নিউক্লিয়াসটা আবরণ বেষ্টিত, দুইটা কথা গেল। 3 নম্বর কথা যেটা আমরা দেখতে পাচ্ছি, থার্ড যে বিষয়টা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে এই যে ডিএনএটা থাকে, এই ডিএনএটা নর্মালি আমাদের হচ্ছে যে ক্রোমোজোম, বেসিক্যালি ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন এই দুইটা মিলে একটা ক্রোমোজোম গঠিত হয়। হিস্টোন প্রোটিন মানে এক ধরনের প্রোটিন। এখানে ডিএনএটা আমাদের কেমন হয়, এবং নর্মাল ডিএনএর সাথে এই ডিএনএর একটা ব্যতিক্রম আছে। এই আদিকেন্দ্রিক কোষে হচ্ছে যে আমাদের ডিএনএ বৃত্তাকার হয়, ডিএনএ বৃত্তাকার হয়। প্রকৃত কেন্দ্রিক কোষে ডিএনএটা আমাদের হয় সূত্রাকার, ডিএনএ বৃত্তাকার। ধরো এটা হচ্ছে আমাদের ডিএনএ, এটা হচ্ছে আমাদের, এটা ডিএনএ, ডিএনএটা এরকম এরকম আমাদের হচ্ছে বৃত্তাকার, আমাদের হচ্ছে ডিএনএ হবে, বৃত্তাকার ডিএনএ হবে। তাই ডিএনএ বৃত্তাকার একটি, এতে কোনো হিস্টোন প্রোটিন নেই, ডিএনএ বৃত্তাকার একটি, এবং হচ্ছে আমাদের এই ডিএনএর চারপাশে একটা হিস্টোন প্রোটিন থাকে যেটা এটাকে ক্রোমোজোমে পরিণত করে, এতে হিস্টোন প্রোটিন নেই। তাহলে ডিএনএ বৃত্তাকার একটি, এতে হিস্টোন প্রোটিন নেই, ডিএনএ বৃত্তাকার একটি, এতে হিস্টোন প্রোটিন নাই, এতে হিস্টোন প্রোটিন নাই, এতে হিস্টোন প্রোটিন নেই, এতে হিস্টোন প্রোটিন নেই। তাহলে ডিএনএ একটা, ডিএনএ বৃত্তাকার, এতে কোনো হিস্টোন প্রোটিন নাই, তাই একে সত্যিকার ক্রোমোজোম বলা যায় না, তাই একে আমরা সত্যিকারের ক্রোমোজোম বলতে পারবো না, সত্যিকারের ক্রোমোজোমও আমরা বলতে পারি না, সত্যিকারের ক্রোমোজোম বলতে পারি না। হিস্টোন প্রোটিন কি? হিস্টোন প্রোটিন হচ্ছে ডিএনএর চারপাশে একটা প্রোটিন থাকে যার নাম দেওয়া হয়েছে হিস্টোন প্রোটিন। সত্যিকারের ক্রোমোজোম বলা যায় না, সত্যিকারের ক্রোমোজোম বলা যায় না, সত্যিকারের ক্রোমোজোম বলা যায় না। আর প্রকৃত কোষে ডিএনএগুলো হয় সূত্রাকার, একাধিক হিস্টোন প্রোটিনের সাথে মিলে প্রকৃত ক্রোমোজোম হিসেবে অবস্থান করে। আর 3 নম্বর হচ্ছে যে আমাদের এইখানে প্রকৃত কোষে ডিএনএ সূত্রাকার একটা থাকে না, আমাদের হচ্ছে একাধিক থাকে, একাধিক হিস্টোন প্রোটিনের সাথে, সূত্রাকার একাধিক হিস্টোন প্রোটিনের সাথে মিলে, হিস্টোন প্রোটিনের সাথে মিলে, হিস্টোন প্রোটিনের সাথে মিলে, হিস্টোন প্রোটিনের সাথে মিলে আমাদের কি করে, হিস্টোন প্রোটিনের সাথে মিলে এরা হচ্ছে যে প্রকৃত ক্রোমোজোম গঠন করে, প্রকৃত ক্রোমোজোম গঠন করে। এটা লেখো, লেখার পরে এতটুকুর মধ্যে কোনো কনফিউশন থাকলে আমাকে জানো, প্রকৃত ক্রোমোজোম গঠন করে। তাহলে হিস্টোন প্রোটিন জিনিসটা কি? হিস্টোন প্রোটিন জিনিসটা হচ্ছে আমাদের বডির একটা প্রোটিন যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেটা কি ডিএনএর সাথে মিলে ডিএনএটাকে পেঁচায় 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 ক্রোমোজোম তৈরিতে সাহায্য করে।
দেখো এতটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন থাকলে আমাকে একটু কমেন্টে জানাও যে এই জিনিসটা বুঝিনি। হিস্টোন প্রোটিন কি? হিস্টোন প্রোটিন এক ধরনের প্রোটিন, যে প্রোটিনটা আমাদের বেসিক্যালি হচ্ছে যে নাম দেওয়া হয়েছে হিস্টোন প্রোটিন। এই প্রোটিনটা আমাদের হচ্ছে ডিএনএর চারপাশে ডিএনএটাকে পেঁচাইতে সাহায্য করে, মানে ক্রোমোজোম হচ্ছে একটা পেঁচানো ডিএনএ, এই ডিএনএটাকে পেঁচাইতে সাহায্য করে, যে হিস্টোন প্রোটিন বলা হয় তাকে। গ্লাইকোজেন জিনিসটা আসলে কি একজন জিজ্ঞেস করছে, গ্লাইকোজেন আছে আমাদের গ্লুকোজের একটা পলিমার। পলিমার জিনিসটা বুঝাইতে গেলে একটা জিনিস বুঝাইতে হয়, ধরো হচ্ছে একটা হ্যাক এবং 2 নাম্বার কাছাকাছি হয়ে গেছে। 1 টাকার 10টা কয়েন তোমার কাছে রাখা উত্তম নাকি একটা 10 টাকার নোট রাখা উত্তম? 10 টাকার নোট রাখা উত্তম না, 10টা কয়েন তো হারাই যেতে পারে। সো বিজ্ঞানীরা এই জিনিসটা দেখতে পাইছে, বা এই জিনিসটা বিজ্ঞানীরা আসলে বুঝতে পারছে যে আসলে যে আমাদের 1 টাকার যে কয়েনগুলো আছে না, এই 1 টাকার কয়েনগুলো যেমন থাকা তত ভালো না, 100 টাকার নোট রাখা, 10 টাকার নোট রাখা ভালো, বা 100 টাকার নোট রাখা ভালো, ঠিক তেমনি আমাদের বডিতে গ্লুকোজ একটা অণু, একটা মনোমার বলি, এই একটা গ্লুকোজ বডিতে যদি ঘুরতে থাকে তাহলে ঝামেলা। এই জন্য গ্লুকোজগুলোকে একসাথে জোড়া লাগায় যদি আমরা একটা পলিমার গঠন করতে পারি, যেটা একটা 100 টাকার নোটের মতো একটা সিঙ্গেল হবে, তাহলে সেটা ভালো। সো গ্লুকোজের একটা পলিমার হচ্ছে গ্লাইকোজেন। গ্লুকোজের একটু পলিমার কি? গ্লুকোজের পলিমার হচ্ছে গ্লাইকোজেন। পলিমার আর মনোমার, মনোমার কি? একটা, আর পলিমার কি? ওই একটা করে অনেকগুলো মিলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে পলিমার। ঠিক আছে, লেখা শেষ করো, যারা লেখো নেই লেখা শেষ করে। তাহলে কে দেখো এখানে কোনো আবরণ বেষ্টিত নিউক্লিয়াস, এমনকি আবরণযুক্ত কোনো অঙ্গাণুই নেই, ওইখানে নিউক্লিয়াসটা আবরণযুক্ত। এখানে নিউক্লিয়াসে যেহেতু আবরণ নাই, তার মানে নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার মেমব্রেন কিচ্ছু নাই, শুধু কি আছে ভেতরে ডিএনএটা আছে। ক্রোমাটিন তন্তু বলি যেটা না, সেটা বেসিক্যালি ডিএনএ পেঁচায় ক্রোমাটিন তন্তু করে। এখানে যে ডিএনএ পেঁচাবে, পেঁচানোর জিনিসপত্র নাই, তো ডিএনএ থাকে, তাহলে যেহেতু নিউক্লিয়াস নাই, নর্মালি নিউক্লিয়াসটা কিন্তু সাইটোপ্লাজমের অন্তর্গত না, কিন্তু এখানে যেহেতু ডিএনএ আমাদের নিউক্লিয়াসটা নাই, বেসিক্যালি নিউক্লিয়াসের কিছুই নেই, তাহলে ডিএনএটা আলটিমেটলি সাইটোপ্লাজমে উন্মুক্ত অবস্থায় থাকে। এখানে নিউক্লিয়াসটা সুগঠিত এবং আবরণ বেষ্টিত হয়। এখানে যে ডিএনএ আছে এটা বৃত্তাকার হবে, এরকম বৃত্তাকার হবে, একটা সংখ্যা হবে কয়টা? একটা। মানে এই যে ডিএনএ থাকবে, যে ডিএনএ থাকবে একটা, এবং হিস্টোন প্রোটিন নেই। হিস্টোন প্রোটিন হচ্ছে এমন একটা প্রোটিন যেটা ডিএনএটাকে পেঁচাইতে সাহায্য করে, মানে ডিএনএ ক্রাইম পার্টনার। ডিএনএ হচ্ছে পেঁচায় যা গঠন করবে সেটা করতে সাহায্য করে। সত্যিকারের ক্রোমোজোম বলা যায় না, এখানে প্রকৃত কেন্দ্রিক কোষে ডিএনএ সূত্রাকার হবে, একাধিক হিস্টোন প্রোটিনের সাথে মিলে প্রকৃত ক্রোমোজোম গঠন করে। আর যেহেতু এখানে হিস্টোন প্রোটিন আছে, তার মানে ডিএনএটা পেঁচাইতে পারবে, এবং ডিএনএ পেঁচাইলে কি তৈরি হবে? ডিএনএ পেঁচাইলে হচ্ছে আমাদের ক্রোমোজোম তৈরি হবে। দেখো তো এবার বুঝছো কিনা? ভাইয়া কলেজের 7 এবং 8 চ্যাপ্টারের উপর এক্সাম, কলেজ তো শুরুই হইলো না তোমাদের, আজকে কলেজের 3rd ডে, কলেজে তোমার 7th এবং 8 চ্যাপ্টারের উপর এক্সাম দিয়ে দিছে এই 3rd ডেতে। বাবা রে বাবা। আদিকোষে কি ডিএনএ একটা থাকে? ইয়েস, আদিকোষে ডিএনএ একটা থাকে। ওকে, এখন হচ্ছে যে আমাদের নেক্সট কথা হচ্ছে, আমাদের এখানে আবরণ বেষ্টিত কোনো অঙ্গাণুই নাই, শুধুমাত্র রাইবোজোম নামে একটি অঙ্গাণু রয়েছে। 3 নম্বর কথা হচ্ছে আবরণ বেষ্টিত কোনো, 4 নম্বর পয়েন্ট, এখানে আবরণ বেষ্টিত কোনো অঙ্গাণু নেই, 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 আবরণ বেষ্টিত কোনো আমাদের কি নেই? আবরণ বেষ্টিত কোনো অঙ্গাণু থাকে না, আবরণ বেষ্টিত কোনো অঙ্গাণু থাকে না, আবরণ বেষ্টিত কোনো অঙ্গাণু থাকে না, শুধু রাইবোজোম আছে, শুধু রাইবোজোম থাকে, এখানে শুধুমাত্র রাইবোজোম থাকে, শুধু রাইবোজোম থাকে, শুধু রাইবোজোম থাকে। আর এখানে আমাদের হচ্ছে কি হয়, এখানে আবরণ বেষ্টিত অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া এবং অন্যান্য অঙ্গাণু থাকে, এখানে হচ্ছে আবরণ বেষ্টিত অঙ্গাণু আছে, আবরণ বেষ্টিত অঙ্গাণু আছে, আবরণ বেষ্টিত অঙ্গাণু থাকে, যে অঙ্গাণুর মধ্যে আবরণ বা কোষ ঝিল্লি আবরণ বেষ্টিত অঙ্গাণু আছে, এই জায়গায় আবরণ বেষ্টিত অঙ্গাণু থাকে। এখন এই যে রাইবোজোম আছে, রাইবোজোমটা এই আদি কোষেও থাকে, প্রকৃত কোষেও থাকে, এই জন্য রাইবোজোমকে ইউনিভার্সাল অর্গানালি বলা হয়। এই রাইবোজোমের একটা গঠন নিয়ে বিজ্ঞানী একটা কমেন্ট করছে, যে রাইবোজোমটাকে একটা মার্কার দিয়ে মার্ক করছে, যে রাইবোজোমটা এই রকম, এবং একটা পরিমাপের মাত্রা দিছে। এই মাত্রাটা আবিষ্কার করছে বিজ্ঞানী ভেদবার্গ। এই ভেদবার্গের নাম অনুসারে একটা একক দিয়েছে, আমি তোমাকে একটু বুঝাই, যে এই আদিকোষের রাইবোজোম হচ্ছে 70s। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে আদিকোষের রাইবোজোম 70s, আদিকোষের রাইবোজোম হচ্ছে আমাদের কত? রাইবোজোম হচ্ছে 70s, আদিকোষের রাইবোজোম 70s, আর প্রকৃত কোষের রাইবোজোম হচ্ছে আমাদের 80s। এই প্রকৃত কোষের রাইবোজোম হচ্ছে কত বলছে? প্রকৃত কোষের রাইবোজোম বলছি আমরা
80s, প্রকৃত কোষের রাইবোজোম হচ্ছে আমাদের কত, রাইবোজোম হলো এই 80s, 70s, আর এখানে আমরা দেখতে পাচ্ছি 80s। ওকে, এখন হচ্ছে যে এই S মানে কি, S মানে হচ্ছে আমাদের এই ওয়েদবার্গ ইউনিট, ঠিক আছে। S মানে হচ্ছে ওয়েদবার্গ ইউনিট। এটা বিজ্ঞানী ওয়েদবার্গ আবিষ্কার করছে। তো কি আবিষ্কার করছে বিজ্ঞানী ওয়েদবার্গ? ওয়েদবার্গ একটা যন্ত্র আবিষ্কার করছে, যে যন্ত্রের নাম হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন। সেন্ট্রিফিউজ মেশিন, সেন্ট্রিফিউজ মেশিন হচ্ছে আমাদের এমন একটা যন্ত্র যেটা মিনিটে 3000 বার ঘুরতে পারে। সেন্ট্রিফিউজ মেশিন হচ্ছে এমন একটা যন্ত্র যেটা মিনিটে 3000 বার টুক 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 করে ঘুরতে পারে। এবং মিনিটে 3000 বার যদি কোনো কিছু ঘোরে তখন কি হয়, যে আমাদের জিনিসটা এত দ্রুত ঘোরে যে দেখা যায় আমাদের একটা কিছুর মধ্যে যে ছোট ছোট কোনো কণা যদি থাকে সেগুলো সব নিচে পড়ে যায়। তো বেসিক্যালি এই যন্ত্রে কোনো কিছু ঘুরাইলে অধক্ষেপ পড়ে। সো সেই অধক্ষেপগুলোকে প্রকাশের এককটা হচ্ছে সে নিজের নাম অনুযায়ী রেখেছে, যেটাকে বলে ওয়েদবার্গ ইউনিট বা ওয়েদবার্গ একক, S দিয়ে প্রকাশ করি। সো আদিকোষের যে রাইবোজোম আছে সেটাকে তিনি এই মেশিনে নিয়ে পরীক্ষা করে দেখছে যে আদিকোষের রাইবোজোমের প্রিসিপিটেশন যে পাওয়া যায় সেটার মান হচ্ছে 70, আর প্রকৃত কোষের রাইবোজোমের যে প্রিসিপিটেশন পাওয়া যায় সেটার মান হচ্ছে 80। সো এই জন্য তিনি আদিকোষের রাইবোজোম বলেছে আদিকোষের রাইবোজোম হচ্ছে 70s আর প্রকৃত কোষের রাইবোজোম হচ্ছে 80s। তাহলে এটা কোথা থেকে আসছে? ওয়েদবার্গ আমাদের সেন্ট্রিফিউজ যন্ত্রে কোনো কিছু ঘোরালে যে অধক্ষেপ পড়ে সেই অধক্ষেপের একককে কি বলছে? অধক্ষেপের একককে তিনি S দ্বারা প্রকাশ করেছে। অধক্ষেপের একককে তিনি কি করছে? অধক্ষেপের যে একক আছে সেই একককে তিনি S দ্বারা প্রকাশ করেছে। তো তাহলে এই S কথাটা আসছে হচ্ছে আমাদের কোনো যন্ত্রকে সেন্ট্রিফিউজ করলে যে তলায় অধক্ষেপ পড়ে এই অধক্ষেপের হারকে S দিয়ে বোঝায়। তাহলে হচ্ছে আমাদের কোনো বস্তুকে সেন্ট্রিফিউজ যন্ত্রে কোনো বস্তুকে সেন্ট্রিফিউজ যন্ত্রে ঘোরালে অধক্ষেপ পড়ে এর হারকে S বলে। ঠিক আছে, তাইলে কোনো বস্তুকে সেন্ট্রিফিউজ যন্ত্রে ঘোরালে অধক্ষেপ পড়ে এই অধক্ষেপের হারকে কি বলা হয়? S বলা হয়। ঠিক আছে, তো সেন্ট্রিফিউজ যন্ত্র হচ্ছে তোমাদের দেখতে মন চাইতে পারে যে ভাই সেন্ট্রিফিউজ যন্ত্র কি, তোমাকে একটু সেন্ট্রিফিউজ যন্ত্রটা দেখাই যে সেন্ট্রিফিউজ যন্ত্রটা আসলে কি। সেন্ট্রিফিউজ যন্ত্র, সেন্ট্রিফিউজ মেশিন, এই দেখো এটা হচ্ছে আমাদের একটা সেন্ট্রিফিউজ মেশিন। এই যে ছবিটা কোথায় গেল, একটা সুন্দর ছবি ছিল, এই যে এটা হচ্ছে একটা সেন্ট্রিফিউজ মেশিন। এই মেশিনটা হচ্ছে একটা ঘোরানোর যন্ত্র বেসিক্যালি। এই যন্ত্রটায় কোনো কিছু দিলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, এই যে দেখো এখানে কিছু টেস্ট টিউবে কিছু জিনিসটা রেখে এখানে টাইম সেট আপ করে দিলে এই জিনিসটা ঘুরতে থাকে, ঘুরায়, এবং হচ্ছে এই ঘূর্ণন বলের কারণে দেখা যায় অনেক অধক্ষেপ পড়ে। তো এই সেন্ট্রিফিউজ মেশিনটা মিনিটে প্রায় 3000 বার পর্যন্ত একটা জিনিসকে ঘোরাইতে পারে। এটা আমি ছবিটা দিয়ে দিলাম এখানে, অনেকের পরে মনে পড়তে পারে যে হচ্ছে তাহলে সেন্ট্রিফিউজ মেশিনের মেইন কাজ কি? অধক্ষেপ পড়ানো। তাইলে হচ্ছে এই যে S দিয়ে যে জিনিসটা প্রকাশ করা হয়েছে সেটা বেসিক্যালি অধক্ষেপের হার। এই যে লিখে দিছি, কোনো বস্তুকে সেন্ট্রিফিউজ যন্ত্রে ঘোরালে অধক্ষেপ পড়ে, অধক্ষেপের হারকে S বলা হয়। তো আদিকোষে যে রাইবোজোম আছে, রাইবোজোম নিয়ে বিজ্ঞানী টেস্ট করে দেখছে যে আদিকোষের রাইবোজোমের অধক্ষেপের হার হচ্ছে 70 আর প্রকৃত কোষের রাইবোজোমের অধক্ষেপের হার হচ্ছে 80। সেখান থেকে সে আদিকোষের রাইবোজোমকে দিছে 70S, প্রকৃত কোষের রাইবোজোমকে দিছে 80S। ঠিক আছে, 80S দিয়েছে। তো এই হচ্ছে যে আমাদের আদিকোষ এবং প্রকৃত কোষ নিয়ে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা। আদিকোষে যে ডিএনএ থাকার যে অঞ্চল সেটাকে বলা হয় নিউক্লিয়েড। আদিকোষে ডিএনএ থাকার অঞ্চলকে বলা হয় নিউক্লিয়েড। আদিকোষে ডিএনএ থাকার অঞ্চলকে বলা হয় নিউক্লিয়েড। আদিকোষে আমাদের ডিএনএ যে জায়গাটায় থাকে, ডিএনএ থাকার স্থানকে বলা হয় হচ্ছে ডিএনএ থাকার স্থানকে নিউক্লিয়েড বলা হয়। ডিএনএ থাকার স্থানকে বলা হয় হচ্ছে নিউক্লিয়েড বলা হয়। আর প্রকৃত কোষে ডিএনএ থাকার স্থানকে কি বলে? প্রকৃত কোষে ডিএনএ থাকে আমাদের নিউক্লিয়াসে, প্রকৃত কোষে ডিএনএ থাকে নিউক্লিয়াসে। এখন অয়েড টার্মটা দিয়ে কি বোঝায়? প্রকৃত কোষে নিউক্লিয়াস থাকে হচ্ছে আমাদের, প্রকৃত কোষে নিউক্লিয়াস থাকে
সরি প্রকৃত কোষে ডিএনএ থাকে নিউক্লিয়াসে, প্রকৃত কোষে আমাদের ডিএনএ থাকে নিউক্লিয়াসে, প্রকৃত কোষে ডিএনএ থাকে হচ্ছে আমাদের কোথায়, নিউক্লিয়াসে, ডিএনএ থাকে হচ্ছে নিউক্লিয়াসে, নিউক্লিয়াসে থাকে, ঠিক আছে, নিউক্লিয়াসে থাকে। এখন দেখো এই যে নিউক্লিয়েড, অয়েড, কোনো কিছুর শেষে যখন এই অয়েড টার্মটা পাবা, অয়েড, অয়েড মানে মতো, তার মানে এটা নিউক্লিয়াসের মতো, নিউক্লিয়াসের মতো বলা হয়, বাট এটা নিউক্লিয়াস না, এটা নিউক্লিয়াসের মতো বলা হয়, বাট এই জিনিসটা নিউক্লিয়াস না। এরপর হচ্ছে উদাহরণটা, তোমাদের বই আরো কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো আমি বলবো না, কারণ ওই পয়েন্টগুলো সামনে গেলে আমরা বুঝবো। এখন শুধু শুধু ওপেরন টার্মটা, ইন্ট্রন্স টার্মটা, সেই টার্মগুলো তোমার সামনে ইউজ করার কোনো দরকার নেই, তুমি এখন বুঝবা না, যখন আমরা ডিএনএ আরএনএ রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন পড়বো তখন বুঝবা। এখানে উদাহরণ হচ্ছে যে আমাদের উদাহরণ হচ্ছে যে কি আমাদের কোথায় পাওয়া যায়, এই আদিকোষী জীবের উদাহরণ হচ্ছে আমাদের মাইকোপ্লাজমা, 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 তারপর হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া, 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 তারপর হচ্ছে আমাদের নীলাভ সবুজ শৈবাল বা ব্লু গ্রিন অ্যালজি, সায়ানোব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা কি, মাইকোপ্লাজমা এক ধরনের ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া বা ইংরেজিতে এটাকে বলা হয় ব্লু গ্রিন অ্যালজি, ব্লু গ্রিন অ্যালজি, অ্যালজি বা বাংলায় আরেকটা নাম আছে নীলাভ সবুজ শৈবাল, এটা বেসিক্যালি ব্যাকটেরিয়া, বাট অনেকে এটাকে শৈবাল হিসেবেও অভিহিত করেছে, নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল। এরা সবাই হচ্ছে আমাদের একটা রাজ্যের অন্তর্গত, সেই রাজ্যটাকে বলা হয় মনেরা রাজ্যের অন্তর্গত। এরা সবাই কোন রাজ্যের অন্তর্গত, এরা মনেরা রাজ্যের অন্তর্গত, 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 মনেরা রাজ্যের, এরা মনেরা রাজ্যের। আর প্রকৃত কোষের মধ্যে উদাহরণের তো অভাব নেই আমাদের, যে সবাই আমাদের প্রকৃত কোষ, যে শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেইডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি থেকে শুরু করে সবাই আমাদের প্রকৃত কোষ, যে আমাদের হচ্ছে শৈবাল, ছত্রাক, মস, ফার্ন, শৈবাল, ছত্রাক, মস, তারপর হচ্ছে তোমার ফার্ন, নেক্সট হচ্ছে যে নগ্নবীজি, আবৃতবীজি, নগ্নবীজি, আবৃতবীজি, নগ্নবীজি, আবৃতবীজি, প্রাণীকুল এখানে আর বললাম না, কারণ বেসিক্যালি যেহেতু আমরা উদ্ভিদ নিয়ে পড়ালেখা করতেছি। তো এতটুকু পড়ো, এতটুকু লেখো, লেখা শেষে আমাকে জানাও যে কোথাও কোনো কনফিউশন আছে কিনা, এতটুকুর মাঝ কনফিউশন আছে, কনফিউশন হি কনফিউশন है सॉल्यूशन कुछ पता नहीं, सॉल्यूशन तो पता है। দেখো কোনো কনফিউশন আছে কোনো কিছু নিয়ে? ভাইয়া ব্লু গ্রিন এর পরে কি লিখছেন, এলজি, ALGAE, নগ্নবীজি এবং আবৃতবীজি, নগ্নবীজি হাউ 50s 30s, এটা আমরা পরে জানবো, এটা রাইবোজোম নিয়ে যখন আমরা পড়বো তখন বলবো 50s 30s কিভাবে। আদিকোষে রাইবোজোম মিনিটে 70 বার তলা নিতে পারে, মিনিটে 70 বার না, মানে আদিকোষে রাইবোজোমের টোটাল তলানিকিত মান ছিল 70, যখন বিজ্ঞানীরা মাপছিল 70। মাসুরা মুন উচ্চারণ, ব্লু গ্রিনের পর এলজি লিখেছি আমরা, ওআইডি তা কি কিওয়ার্ডে অ্যাড করবো? হ্যাঁ অবশ্যই অ্যাড করো ওআইডিটা, মানে মতো। মাতৃজনন কোষ ডিপ্লয়েড হবে না? ইয়েস, মাতৃজনন কোষ ডিপ্লয়েড হবে, আমাদের মাতৃজনন কোষ ডিপ্লয়েড হবে, কিন্তু শুধু জনন কোষ টার্মটা রাখি তো সেই জন্য সেটা হ্যাপ্লয়েড। রাইবোজোম কি আবরণ থাকে? না, রাইবোজোম কোনো আবরণীয় অঙ্গ না। নোট কি সাবমিট করবো? না, নোট সাবমিট করার কোনো প্রয়োজন নেই, আমরা অধ্যায় শেষে তোমাদের নোটের সাবমিশনের উপর একটা কন্টেস্ট চালাতে পারি যে নোট সাবমিশন করো। রাইবোজোমটা আবরণী বিহীন অঙ্গাণু আমাদের। আচ্ছা, তাহলে আমরা আদিকোষ প্রকৃত কোষ সম্পর্কে এতটুকু জানবো। বইয়ে ছকের মধ্যে আরো অনেক পয়েন্ট আছে, সেটা আপাতত আমাদের জানার দরকার নেই, আমরা সামনে গেলে এটা অটোমেটিক জানতে পারবো। দেখো, কোষের আয়তন একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমাদের কোষের আয়তন। পৃথিবীর সবচেয়ে বড় কোষ হচ্ছে, পৃথিবীর সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। পৃথিবীর সবচেয়ে বড় কোষ, পৃথিবীর সবচেয়ে বড় কোষ হচ্ছে আমাদের ডিম। ডিমটা হচ্ছে আমাদের বেসিক্যালি একটা কোষ, সবচেয়ে বড় কোষ হচ্ছে আমাদের কি, উট পাখির ডিম। তাহলে এই ডিমের মধ্যে উট পাখির ডিম আবার হচ্ছে সবচেয়ে বড়, উট পাখির ডিম আমাদের হচ্ছে সবচেয়ে বড়, উট পাখির ডিম, এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় কোষ। এটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের 17 সেন্টিমিটার ইন্টু 12.5 সেন্টিমিটার, 17 cm ইন্টু 12.5 cm, 17 cm ইন্টু 12.5 cm। এটা হচ্ছে আমাদের এই পৃথিবীর সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। তারপর হচ্ছে যে আমাদের সবচেয়ে ছোট কোষ, পৃথিবীর সবচেয়ে ছোট কোষ, যেটা সবচেয়ে ছোট কোষ হচ্ছে আমাদের PPLO বা মাইকোপ্লাজমা। PPLO বা মাইকোপ্লাজমা, এর নাম হচ্ছে মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, যার হচ্ছে কোনো কোষ আবরণ বা কোষ প্রাচীর থাকে না। মাইকোপ্লাজমা জেলিসেপ্টিকাম, মাইকোপ্লাজমা
জেলিসেপ্টিকাম, সেপ্টিকাম, মাইকোপ্লাজমা জেলিসেপ্টিকাম, বা এটার আরেকটা নাম হচ্ছে PPLO, যেটার ফুল ফর্ম হচ্ছে প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, নিউমোনিয়া লাইক অর্গানিজম, প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, অর্গানিজম, প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে বড় এবং পৃথিবীর সবচেয়ে ছোট কোষ সম্পর্কে আমরা জানতে পেরেছি। মানুষের সবচেয়ে লম্বা কোষ হচ্ছে মোটর নিউরন। মানবদেহে সবচেয়ে লম্বা কোষ কি? মানবদেহে সবচেয়ে লম্বা কোষ, মানবদেহে সবচেয়ে লম্বা কোষ, মানবদেহে সবচেয়ে লম্বা কোষ, মানবদেহে সবচেয়ে লম্বা কোষ হচ্ছে আমাদেরকে সবচেয়ে লম্বা কোষ, মানবদেহের সবচেয়ে লম্বা কোষকে, মানবদেহের সবচেয়ে লম্বা কোষ হচ্ছে মোটর নিউরন, যেটা 1.3 সেন্টিমিটার লম্বা। মোটর নিউরন, মোটর নিউরন যেটা হচ্ছে আমাদের 1.3 মিটার লম্বা, যেটা 1.3 মিটার লম্বা, যেটা 1.3 মিটার লম্বা, 3 মিটার লম্বা, 1.3 মিটার লম্বা। আর হচ্ছে যে আমাদের মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম, মানবদেহের সবচেয়ে বড় কোষ নিয়ে আমরা আলোচনা করি না, মানবদেহে কোনো এরকম কোনো কোষ নেই যেটা অনেক বড়, বাট মানবদেহে একটা আছে আমাদের ক্ষুদ্রতম কোষ, ক্ষুদ্রতম কোষ আছে মানবদেহে। ক্ষুদ্রতম কোষ হচ্ছে অণুচক্রিকা, বা আমাদের হচ্ছে যেটাকে আমরা প্লেটিলেট বলি, অণুচক্রিকা, বা ইংরেজিতে আমরা এটাকে বলি হচ্ছে প্লেটিলেট, বা এটাকে বলা হয় হচ্ছে থ্রম্বোসাইট, বা এটাকে বলা হয় হচ্ছে থ্রম্বোসাইট, প্লেটিলেট, বা এটাকে বলা হয় হচ্ছে থ্রম্বোসাইট। ঠিক আছে, তাহলে অণুচক্রিকা বা প্লেটিলেট বা থ্রম্বোসাইট। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় কোষ আমরা দেখতে পাইলাম। পৃথিবীর সবচেয়ে বড় কোষ কোনটা আমাদের? পৃথিবীর সবচেয়ে ছোট কোষ দেখলাম, মানবদেহের সবচেয়ে লম্বা কোষ দেখলাম, মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম কোষ দেখলাম। তো কোষের বাহার এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কোষ রিলেটেড আমরা হচ্ছে এই কয়টা কথাবার্তা জানছি, ভেরি 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 ইম্পর্টেন্ট কথাবার্তা কোষ রিলেটেড এই কথাবার্তাগুলা।